হ্যাঁ ওইটা স্টার্ট ব্যবহার এটাতে হবে। বলেন বরকত ভাই রেডি। কিছু লিখে দিই। আমরা বরকতের কথা আশিক আগে শুনতেছি কেন বলো তো? না কারণ না আমরা না বরকতের কথা মিস করতে চাই না। হ্যাঁ বলেন। আসলে ইন্টেলিজেন্ট তবে এই বইটা আসলেই ভালো, শরীফ আবারও থ্যাংক ইউ, ভালো হার্টল্যান্ড লাগছে। যে বইটা আমাদের আজকে ছিল, চমৎকার একটা চয়েস। আমার প্রথম পর্যায়ে মনে হচ্ছিল যে কেন অনুবাদ কেন বারবার। তো পরবর্তীতে আমার কাছে বই আসছে, বই প্রায় 10টা গল্পের মতো আমি শেষ করছি। আসলে বই এটা হচ্ছে আমাদের সমাজের কথা নিয়ে আসছে এই বইটা। আমাদের সমাজ বলতে আমি এই জায়গায় নারী পুরুষ উভয়েরই পাই, উভয়ের ভিতরের যে কান্না ওইটা এই জায়গায় আছে। বইটা অদ্ভুতভাবে, আমি যেহেতু একটু মুসলিম সমাজে আছি, এই যে মুসলিম সমাজের বা মুসলমান সমাজের যেই ধরনের আকাঙ্ক্ষা ক্রন্দন দুইটাই এই জায়গায় উঠে আসছে, নারী আর পুরুষ দুইটাই। তো এই যে নারী আর পুরুষ বা সমাজের যে কান্না এত সুন্দরভাবে উনি তুলে নিয়ে আসছে। আমার মনে হয় আপা যে কথা বলছে যে এটা আমাদেরই কথা, আমার মনে হয় যে এই 12টা গল্পের মাঝে প্রত্যেকেরই একটা কি দুইটা গল্প মিলে যাবে তার জীবনের সাথে, তার জীবনের কাছাকাছি, তার ঘরে ঘটছে এরকম মিলে যাবে। না মিলার কোনো কথা না, আমার বিশ্বাস যে এটা মিলা যাবে, কারণ এটা আমাদেরই কথা, এটা আমাদের সমাজেরই কথা। এটা হয়তো ভারতের এই উপমহাদেশের আরেকটা কি বলে ভূখণ্ড বা আরেকটা প্রদেশের কথা, কিন্তু এটা আমাদেরই কথা। এর অন্যতম কারণ হচ্ছে আমরা মুসলিম সমাজে যেই ধরনের চিন্তা চেতনা লালন করি, যেটা নাকি আমাদের মাঝে বহমান আছে 1400 বছর যাবৎ, ওই চিন্তা চেতনাটাই এই বইটার মাঝে প্রবাহিত হয়েছে কালো অক্ষরের মাধ্যমে, ছাপার অক্ষরের মাধ্যমে। প্রত্যেকটা কথাই আমাদের সমাজে বহমান আছে। অদ্ভুতভাবে এই বইয়ের প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা গল্প আমি যদি তাকাই আমার পাশে পাবো, এবং আমার পরিবারেও পাবো আমি একটা কি দুইটা গল্প। তো আপা ছোট গল্পের বলতেছিল, আসলে গল্পটা কি? গল্পটা হচ্ছে আমার যে অভিজ্ঞতা, আমার পাশে যা ঘটতেছে ওইটাই হচ্ছে গল্প আমার মনে হয়, যেটা নাকি আমার পাশে বা আমার অন্তরে নাড়া দিচ্ছে ওইটাই হচ্ছে গল্প আকারে আসতেছে। দেখেন এই গল্প, এই ছোট গল্পগুলি বুকার পাইছে, আমার মনে হয় যে তার পাওয়ার যোগ্যতা আছে, কারণ হচ্ছে সে প্রত্যেকবার নাড়া দিতেছে, সে অনেক উঁচু মানের কোনো নতুন কোনো মিথ্যা গল্প আনে নাই, সে আনছে বাস্তব জীবনের যেই ছোট ছোট ঘটনা দিয়া যেই জিনিসগুলি ওগুলা সে তুলে নিয়ে এক আসছে। সেকেন্ড একটু থামাই, ও একটু উঠবে, আমি বিদায় নিতে চাচ্ছি। আজকে শুনতে পারলাম না পুরোপুরি, অনেকদিন ভালো থাকবেন, হ্যাঁ ধন্যবাদ, ভালো হ্যাঁ, লাগলো। শুভ জন্মদিন আবারও। শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে। একটা কেক জমা দিতে পারলে ভালো হতো। বাসা যায় ভালো থাকবে। এবং ভালো রাখো। হ্যাঁ ভালো থাকবেন বরকত ভাই। বাই। ওই দিক দিয়ে এই যেই আমরা হার্টল্যাম্প পড়ছি, আমি মোটামুটি তন্ময় হয়ে এই বইটা পড়তেছি। আমি আসার আগে একটা গল্প শেষ করে আসছি। আমি কেন বলতেছি নারী পুরুষের, কারণ এই গল্পের মাঝে শাশুড়ির ভূমিকা দেখতেছি আমরা, আবার ওয়াইফের ভূমিকা মানে বউয়ের ভূমিকাও দেখতেছি, তার শাশুড়ির সাথে সে কি আচরণ করতেছে। আমরা এই গল্পের মাঝে শুধু খালি পুরুষের ভূমিকা দেখতেছি না, এই জায়গায় বাবার ভূমিকাও দেখতেছি, ভাইয়ের ভূমিকাও দেখতেছি। এই জায়গায় এই গল্পের বইয়ে এককভাবে কাউরে দোষারোপ করতেছে না, সে দোষারোপ করতেছে আমাদের চিন্তা চেতনারে, আমাদের কোন চিন্তা চেতনা যেটা নাকি 1400 বছর যাবৎ আমরা আমাদের মাঝে নিয়ে বয়ে বেড়াইতেছি। কেমন চিন্তা চেতনা? আমরা সৎ না, কিন্তু আমরা ছোট্ট একটা জিনিস দিয়ে সৎ হওয়ার চেষ্টা করতেছি। যেই ঘটনাটা কি আপা বলতেছিল যে একজন মারা গেছে, তার দাফন হয়েছে শ্মশানে,
কিন্তু সে ওই লোক কিনা তারা নিশ্চিত না, আবার সে নিজেও সৎ না, কিন্তু সে সমাজ থেকে কিছু ফায়দা নিবে বিদায় সে এটা ব্যবহার করছে। এই যে ব্যবহার করার মানসিকতা, এটা আমাদের সমাজে সবার মাঝে আছে, আমার মাঝে আছে, আপনার মাঝে আছে। আসলে বানু মুস্তাক বা এই লেখিকা এত সূক্ষ্মভাবে একেবারে সমাজের অন্তঃস্থল, আমি বলবো একেবারে গভীর থেকে চিমটি দিয়ে নিয়ে আসছে মূল সমস্যাটা কোন জায়গায়। আসলে মূল সমস্যাটা হচ্ছে আমাদের 1400 বছরের লালায়িত যেই মনোভাব, ওই সমস্যাটা। এটা নারীর ক্ষেত্র, এটা পুরুষের ক্ষেত্র। 1400 বছর বলতে আপনি আমাদের মুসলিম সমাজ, মুসলিম সমাজ। এটা এই গল্পের মাঝে আমি 10টা পড়ছি, আমি অন্য কোনো সমাজে যাওয়ার সুযোগ নাই। কারণ এই বানু মুস্তাক বা এই লেখিকা মুসলিম সমাজের এই সমস্যাগুলি, সে কিন্তু এই জায়গায় অন্য কোনো কিছুর উত্তরণ ঘটানোর চেষ্টা করছে না। মুসলিম সমাজের ভিতরে এগুলোর জন্য মুসলিম সমাজের নারীরা পিছায় আছে, মুসলিম সমাজের ছেলেরা পিছায় আছে। সে এই সমস্যাটাই ওই জায়গায় তুলে ধরার চেষ্টা করছে আমার উপলব্ধি। কারণ সে প্রত্যেকবারই একটা জিনিস নক করার চেষ্টা করতেছে যে আসলে আমার ভিতরের কালো অংশটা, আমি কোন কালো অংশটা ধারণ করতেছি, যেটা নাকি কুসংস্কার আমি ধারণ করতেছি। আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে ঘটনা ওনার গল্পগুলোতে আছে নারীকে কেন্দ্র করে, সেই ঘটনাগুলা উনি যে গল্পে যেগুলো এনেছেন, সেই ঘটনাগুলো কি হিন্দু সমাজের নারীদের কাছে নাই? না, ওটা ওদের সমাজের, যদি হিন্দু সমাজে নাই, কিংবা ধরুন যে খ্রিস্টান সমাজে সেগুলো নাই, কিন্তু এত প্রকটভাবে নাই। আমাদের এনে যেই জিনিসটা নাকি প্রকট আকারে দেখা দিছে, আপনি এই জায়গায় কিন্তু আমি বলতে চাচ্ছি যে সেগ্রিগেট করার কারণ কি? আপনি যে কারণ আছে, রাইটার নিজেই করছে, সিন্ডিকেট না, সেগ্রিগেট করার কারণ কি? রাইটার করতেছে না, রাইটার তো ওই অঞ্চল বিলং করে, রাইটার ওই কমিউনিটি বিলং করে দেখে উনি লেখছেন। আছে আমি তো ওই সেন্সই আলাপ করি। মুসলিম কমিউনিটি, উনি মুসলিম কমিউনিটি নিয়েই লেখছেন, কিন্তু এটা তো সার্বজনীন সমস্যা, তো সার্বজনীন। হিন্দু কমিউনিটিতে আছে, খ্রিস্টান কমিউনিটি আছে, বুদ্ধিস্টও থাকতে পারে। আমরা সমস্যাটা এরকম। কিন্তু আমি যখন রিভিউ করব, আমি যখন এটা নিয়ে আলোচনা করব, তখন আমি কেন সেগ্রিগেট করব? আচ্ছা, আমি কেন করব? সব সমাজে আছে, আমি কেন করতেছি? তাহলে তো আমি শুধু একটা কমিউনিটিকে আমি করলাম না, একটা কমিউনিটিকে দিলাম। মজাবের কথাও যেমন ঠিক, তার কথাও ঠিক। আমি তো একটা কমিউনিটিকে দুজনের মাঝখানে আমি কি বলি? 1400 বছর আমার তো তখনই 1400 বছর আপনি বলছেন, আমার মনে হচ্ছে যে একটা কমিউনিটি আসছে, বাকি 3-4টা কমিউনিটি নাই। 3-4টা কমিউনিটি আসতেছে, কিন্তু সে এটাকে আলাদা করছে। কারণ হচ্ছে মুসলিম সমাজকে যেহেতু ইন্ডিকেট করতেছে রাইটার, এবং 1400 বছরের যে আমাদের যে মানে ইসলাম ধর্ম প্রবর্তনের ফলে, প্লিজ হ্যাঁ বল, লেট মি হিম আনসার, কারণ আমি তার কাছে নিতে আচ্ছা, চাই। ঠিক আছে। কেন জানেন? আচ্ছা, কারণ আপনারা দুজনেই রাইট, এইজন্য আমার আমি তারটা বের আচ্ছা, করে আচ্ছা, গেলাম। আচ্ছা, আপনি আপনার প্রশ্নের উত্তর দেন, এলে পরে প্রশ্ন যেহেতু আপনি করেন। আমি এই জায়গায় নির্ধারণ করার কারণ হচ্ছে, রাইটার যখন লিখতেছে যে তার পর্দা করা, সে কিন্তু অভিযোগগুলি করতেছে যে আমারে তুমি পর্দা করে পাঠাইলা আমার হাজব্যান্ডের বাড়িতে, জামাইয়ের বাড়িতে, তুমি বললা যে আমার এই না করলে এই হবে, আমি চাইলাম তোমার কাছে আমি লেখাপড়া করব, তুমি দিলা না। সে দিলা না কেন? তার বাবা মা মনে করতেছে, তার ভাই মনে করতেছে আর দরকার নাই, যেটা নাকি আমাদের মুসলিম সমাজে প্রকট। তার লেখাপড়া কমপ্লিট হয়েছে, সে কিন্তু তার মেয়ের ডিগ্রি পাস পর্যন্ত, মানে বিকম কমপ্লিট করা পর্যন্ত সে তার স্বপ্ন, এই যে তার ভিতরে স্বপ্ন। আমি মাঝখানে একটু আপনার লোকমা দিই। আপনি যদি এই কথাটাই বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে ভারতীয় মুসলিম সমাজ। হ্যাঁ, আমি আরেকটা জিনিস এখানেও যোগ করতে পারে, সেটা হলো যে পর্দার যে ব্যাপারটা বলা হয়েছে, ওখানে কিন্তু তার স্বামী বলতেছে যে তুমি মানে পোশাক খুলে স্লিভলেস পরে, তার মতো যে কারণে তার নার্সকে পছন্দ হয়েছে, পর্দা তো শিখায় দিছে বাপ মা, এখন সে ওইটা খুলতে পারতেছে না, যার কারণে ওইভাবে চলতে পারতেছে না, স্বামী অন্য পথে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা তার জীবনে শুরু থেকে বিল্ট-ইন ছিল। হ্যাঁ, বিল্ট-ইন। এই যে সমাজ, আমাদের সমাজ যেইভাবে নাকি আমাদের তৈরি করতেছে, আমাদের সমাজ বলতে আমি বলতেছি আমাদের মুসলিম সমাজ, ভারতীয় মুসলিম সমাজ, এই জন্যই ভারতের ওই অংশের মুসলিম সমাজের সাথে আমারটা মিলা যাইতেছে। আমারটা এত কাছাকাছি মিলার কারণ কি? যদি এটা ইরানে হইতো তাহলে হয়তো আমি মিলাইতে আমার কষ্ট হইতো, একটু অসুবিধা, মানে আমাদের অন্যরকম, অনেকটুকু। আফগানিস্তান, কারণ তাদের যেই সমাজ ব্যবস্থা, তাদের যেই ঘরোয়া রীতিনীতি, ওইটার সাথে আমারটা যাবে না, আরবেও মিলছে না। মিলবে না। এটা আমাদেরই সমাজ,
কারণ আমরা আমাদের এই ধর্মটা ওই পথেই আসছে আমাদের কাছে, এই দক্ষিণ হয়ে, কারণ স্থলপথে তো আসে নাই, ওই আরে জলপথে আসছে। আপনি যে বইটা পড়ছেন, আমাকে যদি বেশ না 2 মিনিট সময় দেন আমি একটু কথা বলি। জি জি। আমার মনে হয় এটা আমার বলা উচিত, এই জন্য আমি বলছি। এটা হলো, একটা হচ্ছে ইসলাম আর একটা হচ্ছে সমাজ, দুটো টোটালি আলাদা জিনিস। আমাদের সমাজে বা আমরা যারা ইসলামী শরিয়া কথা বলি বা ইসলামী আইনের কথা বলি, পারিবারিক আইনের কথা বলি, আমাদেরকে যেভাবে আমরা বুঝছি বা আমাদেরকে যেভাবে বোঝানো হয়েছে, এখানে বিশাল বড় একটা শুভঙ্করের ফাঁকি আছে। ফাঁকিটা কোথায়? ইসলামের মানদণ্ড যেখানে, আপনার এই ফাঁকিগুলা ইসলামের মানদণ্ডের সাথে কোনোভাবেই মিলে না এবং ইসলাম এটাকে সাপোর্ট করে না, কিন্তু আমরা সেই জিনিসটা ইসলামের গায়ের উপর মাখায় দিয়ে বলছি এটাই ইসলাম বলছে। যেমন পর্দার কথা আমরা বলছি, ইসলাম যে পর্দার কথা বলছে, আফগানি পর্দা আর ইসলামের পর্দা এক জিনিস না। না, সৌদি আরবের পর্দা আর ইসলামের পর্দা এক জিনিস না, এবং আমাদের দেশের পর্দা ইসলামের পর্দা এক জিনিস না। ইসলামের পর্দার যে ভাষা এবং পরিভাষা, এগুলোর সাথে একটার সাথেও মিলে না। তো আমরা যখন ঢালাওভাবে বলার চেষ্টা করি যে এটা ইসলাম, আসলে কি এটা ইসলাম না এটা আমাদের অঞ্চল ভেদে আমরা এক একজন এক একভাবে আমাদের একটা দৈনন্দিন জীবন বা আমরা যাকে বলি সমাজ বা সোশ্যাল মাইন্ডসেট তৈরি করে নিছি। তো এই জায়গা থেকে যদি আমরা যে কোনো জিনিস পড়ার সময় এবং এটাকে যদি রিভিউ দিতে যাই, তাহলে আমার মনে হয় যে কোনো একটা গোত্রকে আসলে সরাসরি ওইভাবে করলে কি হয়, ওই ওই গোত্রের বিষয়ে মিস ইনফরমেশন দেয়। এই কথাটুকুই আমি বলতে চাচ্ছিলাম। যদি উদাহরণ জানতে চান, উদাহরণ যদি জানতে চান, তাহলে ইসলামে নারী এবং পুরুষের বিষয়ে, পোশাকের বিষয়ে, পর্দার বিষয়ে এতটুকু বলে দিল যে পুরুষকে বলে দিল হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত এতটুকু তোমাকে অবশ্যই ঢাকতে হবে, না ঢাকলে পাপ হবে। আর যদি এর চেয়ে বেশি ঢাকো, যেটা আবার সুন্নত, তাহলে সব হইতে পারে, কিন্তু এতটুকু তোমাকে ঢাকতেই হবে। নারী এবং পুরুষ উভয়কেই কিন্তু একটা জিনিস বলে দিল যে যে তোমরা একটু পরে আমাদের তো দুইজন আছে, যে দুইজন আলোচনা করবে না পরে। যে তোমাদের পোশাকটা যেন ঢিলে ঢালা হয়, এটা কি নারীর জন্য বলছে? নারী এবং পুরুষ উভয়ের দুজনের জন্য। উভয়ের জন্য। তোমরা এমন পোশাক পরিচ্ছদ পরিধান করো যেন তোমাদের গোপন অঙ্গ ভেসে না ওঠে। ভাই আপনি যেটা স্পেসিফিক করলেন যে পুরুষের জন্য বলছে যে তোমাকে পায়ের হাঁটুর নিচে এবং হাঁটুর নিচ থেকে এটা কোমর সতর পর্যন্ত বলে আর কি। সতর। তোমাকে এটা মানতেই হবে। এটা হ্যাঁ, মেনে এটা পুরুষের এটা বেলায়। পুরুষের জন্য। এবার আসেন আমি নারীর specifically না নারীর জন্য কি না নারীর বেলায় আবার যেটা হলো, নারীর বেলায় হলো টাকনুর উপর থেকে শুরু করে হাতের কবজি পর্যন্ত, ডাক্তার উপর থেকে হাতের কম তার মুখ যেন চেনা যায়, ও মুখ কে? এবং তার এটা ঢেকে রাখা ফরজ না, এটা সরি। কোনো হাদিসেও নাই, আচ্ছা কোরআনেও নাই। এই যে বলে যে চুলটা দেখা গেলে সাপ হয়ে যাবে, না, এগুলো মিথ্যা কথা, এগুলো এগুলো কোথাও নাই। আসলে এই যে এটা এই যে হচ্ছে এগুলো কিছু তো কিছু এটা নাই হচ্ছে কোথাও। আরোপিত, এটা আরো এটাই আরোপিত বা আমি কিন্তু সর্বমূলে জিজ্ঞেস করলাম কারণ এই বিষয়ে আমার পড়াশোনাই নেই, আমি এই জন্য জিজ্ঞেস করলাম। আপনি যদি দেখেন আয়েশা যুদ্ধে অংশগ্রহণ করছে, এবার আসেন। যুদ্ধে কিভাবে অংশগ্রহণ করে। এই যে আমাদের দেশের মহিলারা হাত মোজা পরে না, হাত মোজা, এটা বেদাত। মানে এটা ছিল না, কখন ছিল না? কারণ যেটা ইসলাম এবং আল্লাহ রসুল আপনাকে করতে বলেই নাই, আপনি সেটা যখন সওয়াবের আশায় করতেছেন, তাহলে ওটা বেদাত না? মানে আপনি নিজে বানায় ফেলেছেন, বেদাত কি জিনিস? যেটা ছিল না মানে যা তোমাকে করতে বলা হয়েছে তার চেয়ে অতিরিক্ত সওয়াবের আশায় করার নাম হয়েছে বেদাত। আবার আরব দেশে কি মরুভূমিতে প্রচুর প্রচুর বালু ধোয়া আছে, আপনি মুখ ডাইকা রাখতেই পারেন। আচ্ছা বরকত, আপনি শেষ করে না, ওটা শেষ করে কেউ আবার সরি, আমি মাঝখানে না, ঢুকে না, গেলাম। ঠিক আছে। আপনিও ইন্টারাপ্ট করছেন আর আমিও কি ইন্টারাপ্ট করছি যে আমি চাচ্ছি যে ওর যে চিন্তাধারাটা ও যেভাবে বলতেছে, হ্যাঁ
আমি এখানে ইন্টারাপ্ট করলাম এই জন্য যে উত্তরটা আমি ওর কাছ থেকে চাই। আমার যদি মনে থাকে হয় সে কি উত্তরটা দিবে আমার সে- মনে হয় কি বলবো না থামায় বলবো শেষ করুন শেষ করুন, তারপরে এরপরে তারপরে আমরা আসবেন। বলি। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে। আমরা কনফিউজ না করে না 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 Sorry. ঠিক আছে। ভাই আমি আন্তরিকভাবে আসলে দুঃখিত। চিপা করে জিনিস যখন নাকি কথা না শুরু বরকতের হয়, আলোচনা তো আমি তাহলে হচ্ছে সার্থক যে এটার সাথে আমার ইচ্ছাটাই হচ্ছে এই জায়গায় ভাই যেটা বললো ভাই যেটা বললো, আসলে আমরা যদি দেখি আমাদের কোরআনের মাঝে পর্দার অংশটুকু কতটুকু আছে, তাহলে আমরা আরো কম পাবো। আমরা কোরআনের পরে যা করছে সম্পূর্ণটাই হচ্ছে আমাদের ইচ্ছা অনুযায়ী, যেটা শেষ কথা বললো বেদাত। কোরআনের মাত্র 2 থেকে 4টা আয়াত নাজিল হয়েছে পুরুষ আর মহিলার জন্য পোশাকের ব্যাপারে, এবং স্পেসিফিকভাবে বলে দিছে কি পরবা। খুশিতে বলছে এটা সে নির্দিষ্ট করে দিছে একজন মহিলা কি পরবে, পুরুষ কি পরবে। এর বাইরে যেটা নাকি আমি আর আপনি আরোপ করতেছি ওইটাই হচ্ছে ওই বেদাতের আন্ডারে চলে যাবে, ওইটা আমি আর ওইদিকে গেলাম না। আমাদের সমাজ ব্যবস্থায়, এই ভানু মুস্তাকের সমাজ ব্যবস্থায় যেই ঘটনাটা ঘটছে, এটা হচ্ছে আমরা একটা মুসলিম সমাজের আমরা গল্পগুলি পাচ্ছি। এই গল্পগুলি আমাদের মাঝে আমরা যেইভাবে ধারণ করতেছি, এই ধারণগুলির উপরে কি কি সমস্যা হচ্ছে আমাদের সমাজে, আমাদের সমাজের যেই অংশীদার দুইজন পুরুষ আর নারী, এই দুইজনের বিকাশের মাঝে কি কি সমস্যা করতেছে, আসলে বানু মুস্তাক আমার মনে হচ্ছে উনি ওই জায়গাটুকুর মাঝে দেখাই দিতে চাচ্ছে প্রত্যেকবারই, যে এটা হচ্ছে পুরুষের সমস্যা, এটা হচ্ছে নারীর সমস্যা, এটা হচ্ছে আমাদের চিন্তা চেতনার সমস্যা। আমরা এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আমার মনে হয় আমাদের যারা এই বইটা পড়ছি, আমরা প্রত্যেকেই এই সমস্যাগুলি যখন নাকি চিন্তা করব যে হ্যাঁ এটার অংশীদার আমি কারেকশন হয়ে যাব। এই কারেকশন হওয়াটাই হচ্ছে এই লেখিকার তার যে সার্থকতা, তার গল্প এটা বলা, খুব ভালো একটা পয়েন্ট বলছে যে আলো অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা। সে যেই দিকে নাকি টাইনা আনার চেষ্টা করছে, যে আমি যেই গল্পটা বলতেছি এই গল্পটা হচ্ছে সমাজের একটা সমস্যা, এটা যদি তোমার মাঝে বহমান থাকে তুমি সংশোধন করে নাও। এটাই হচ্ছে এই ভানু মুস্তাকের এই ওই যে যেটা বোকার আমি পাওয়ার আপনাদের ক্ষেত্রে। কাছে প্রশ্ন রাখছিলাম যে আপনাদের ভিতরের পরিবর্তনগুলো সবশেষে আমি এই জানতে প্রশ্নটা চাই। রাখতে চাইছিলাম, এটার উত্তর দিয়ে দিছে। মানে এবং এটা- আমি বলছিলাম যে আপনাদের এই বইটা পড়ার পর আপনাদের নিজেদের কতটুকু নাড়াইছে এবং কি পরিবর্তন এটা একটা হচ্ছে? অদ্ভুতভাবে দেখেন, আপনার প্রত্যেকবার আপনারে কাজ করবে, আপনারে টাচ করবে। আমরা যেটা জিনিস চিন্তা করতেছি শুধু খালি গল্পটা না, এটার ভিতরে একটা শিক্ষণীয় জিনিস আছে অদ্ভুতভাবে প্রত্যেকটা গল্পের। আপনার শাশুড়ির সাথে যা হচ্ছে, আপনার হাজব্যান্ডের সাথে যা হচ্ছে, একটা ওয়াইফের সাথে যা হচ্ছে, বোনের সাথে যা হচ্ছে, ভাইয়ের সাথে যা হচ্ছে, এই যে সমস্যাগুলি, এগুলো সম্পূর্ণটাই হচ্ছে আমার সমাজের। আর আমার সমাজে যে জিনিসটা হচ্ছে, কে কতটুকু গ্রহণ করতে পারতেছে, কে কতটুকু গ্রহণ করতে পারতেছে না। যখন গ্রহণ করতে পারতেছে সে তার অবস্থায় থাকতেছে, আর যখন গ্রহণ করতে পারতেছে না তখন সে বিস্ফোরিত হচ্ছে। এখন বিস্ফোরিত হওয়ার ক্ষেত্রে কোনোটা ইতিবাচকভাবে হচ্ছে, কোনোটা নেতিবাচকভাবে হচ্ছে। আপনার একটা গল্পের মাঝে আমি লাস্ট বিকালে পড়ছি, আমি যদিও গল্পের ওই নামটা অত একটা আমি করি না, আমি গল্পের ভিতরে তো সে তার দেবরে মাতৃস্নেহ লালন করছে, কিন্তু সেই দেবরকে যখন বিয়ে করাইছে 3 দিনের দিন দেবরকে ঘর থেকে বের করে দিছে যে তুমি ভিন্ন থাকবা। এখন তার হাজব্যান্ড এই জায়গায় বাধা দিতে পারতেছে না। এখন বলতেছে যে আসলে তার কি সে আটকাইতেছে, যে নাকি তার ওয়াইফকে বাধা দিতে পারতেছে না, তার ওয়াইফকে বলতেও পারতেছে না তুমি এটা করো না। তার অদৃশ্য একটা হাত ধরে রাখতেছে, বলতেছে যে তাহলে কি আমি কাপুরুষ হয়ে গেলাম, আমি যে বাধা দিতে পারতেছি না, সে একটা অন্যায় করতেছে। এই যে আপনার ভিতরে প্রত্যেক মুহূর্তে আপনার ওয়াইফ আপনার আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করতেছে, কিন্তু আপনি বাধা দিতে পারতেছেন যে না। হিল জুতার মধ্যেও তো হ্যাঁ, একই রকম করে একই ঘটনা, সে বাধা দিতে পারতেছে না। এখন হাজবেন্ড নিজের ভাবতেছে তাহলে তো আমি অনেক ছোট, আমি কেন সংসারে পারতেছি না, অশান্তির ভয়ে সে অশান্তির ভয়। সে কথা বলছে না, তার সে- মানে পুরুষের পুরুষত্বটাও কিন্তু এখানে জাহির করতে পারছে না সে। এই যে এখানেও কিন্তু পুরুষের কিন্তু বেদনাও আছে। এই যে বেদনাটা তার ভিতরে, সে কেন কম্প্রোমাইজ করতেছে সে নিজেই জানে না। সে কেন করতেছে, সে কথা বলতে না পারার জন্য করতেছে, না কথা সে ওই ভয়ে বলতেছে। ভয়ে বলার ঘটনা আছে, ওই যে একটা সংসারের জন্য ভয়ও মন বলতেছে। থেকে নেওয়া সিদ্ধান্তের মধ্যে বউকে মাকে সে আলাদা করে যে ইলিশ মাছ কিনে দিয়ে আসছে, এই যে ইলিশ মাছের এটা বেদনার জায়গা। যে গল্পটা সে বউরে কিছু বলতে পারতেছে না, তার শ্বশুর বাড়ি অনেক বেশি স্বাবলম্বী, এবং তাকে বাচ্চাগুলো কি বাচ্চা হবে? আছে, 4টা বাচ্চা আছে। তার 4টা বাচ্চা আছে, তার
শ্বশুরবাড়ি স্বাবলম্বী না হইলেও বলতে পারে। না, না না স্বাবলম্বী স্বাবলম্বী মারবে এসে মারবে। শালারা পিটাবে। তার ওই ভয়তে। আপনার মারা গেছে এই মাইরা গেছে একদিন already। এই বইয়ের যে জিনিসগুলি এটা হচ্ছে কি আমাদের সমাজের ছোট ছোট প্রতিদিনকার খণ্ডিত, ঘটনা। খণ্ডিত অংশটা সে নিয়ে আসছে। তাকাইলে দেখা এটা যায়। আপনার ঘরে আছে, আমার ঘরে আছে, এবং একজন যদি পুরুষকে কতটা কন্ট্রোভার্সি হয়ে সংসার করতে হয়। এই 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 যে ঘটনাগুলি উনি তুলে আনছে অদ্ভুতভাবে, আমার একটা বিশ্বাস এই বইটা পড়ার পর সে মহিলা হোক আর পুরুষ হোক তার ভিতরে নাড়া দিবে। সে বা পরিবর্তন হবে সে। যদি পরিবর্তন হয় তাহলে এই বানু মুস্তাকের এই সার্থকতা। গল্প তুলে আনা হচ্ছে সার্থকতা। কারণ শিক্ষার প্রধান উদ্দেশ্যই হচ্ছে ব্যক্তিক আচরণের কাঙ্ক্ষিত আচরণ পরিবর্তন ঘটাবে। যদি পরিবর্তন না ঘটে তাহলে এটা কখনো শিক্ষা হতে পারে না। থ্যাংক ইউ, অসাধারণ। এখানে আরেকটা জিনিস আমি এটা আশিকের জন্য বলতেছি। আশিক এইগুলা কিন্তু বানু মুস্তাকের কেস স্টাডি, অর্থাৎ তার কাছে যেসব কেস স্টাডি আসে, লয়ার ছিল। হ্যাঁ লয়ার ছিল, এই কেস স্টাডি কিন্তু গল্পে চলে আসছে। সুতরাং তুই কিন্তু গল্প লিখতে পারবি, হ্যাঁ, সামনে লয়ার এটা হচ্ছিস। যদি ভালো গল্প লেখা যায়। দুইজন মানুষ যদি গল্প লেখে খুব ভালো গল্প লিখতে পারবে। কাউন্সিলর, একজন হচ্ছে উকিল আর একজন হচ্ছে ডাক্তার। ডাক্তার কাউন্সিলর যে আর কি মানসিক ডাক্তার। শুধু কাউন্সিলর না, তাহলে যে কোনো ডাক্তার। যে কোনো ডাক্তার। না কাউন্সিলরের ক্ষেত্রে আরো বেশি মানে সে ওই তো সাইকিয়াট্রিক হলে বেশি। সেও তো ডাক্তারই। ঠিক আছে। সাইকোলজিস্ট হইলে এই গল্প কেউ করতে পারে না। তো এটা আবার অন্যরকম হবে। আরো আধা ঘন্টা, ফোনটা নিলাম। হ্যাঁ স্নিগ্ধা, 1:30। ওকে ওখানে ক্যাশ অন ডেলিভারি দিও না, তুমি আমাকে রিকোয়েস্ট করবে কেমন? হ্যাঁ, আপনি বলবেন, অবশ্যই বলবেন। আর নিবে না, ওকে পেমেন্ট করা আছে। স্টপ করে রাখেন। এটা আশিকের কথা শুনি। থ্যাংক ইউ। আসলে আজ আমি যা বলবো তা মোটামুটি অলরেডি বলা হয়ে গেছে। না সত্যি এগুলো ফাঁকিবাজি কথা। অলরেডি বলা হয়ে গেছে। আমি কিছু কিছু মনে মনে রাখছিলাম যে এগুলো আলোচনা করে, এগুলা দেখলাম যে ধুমায় আপা বলে গেছে। ঠিক আছে, তো আবার না জেনেই আমার উপরে এই অবিচার করছেন। তাহলে আমার বলতে সহজ হবে, কারণ আমি তো এই বইও পড়ি নাই, আবার আপনাদের আলোচনা শুনি নাই। শোনেন না, কি লেভেলের লোক। এবার বুঝছো তোমাদের আলোচকের অবস্থা। আমি গত 1 বছরে মনে হয় ওই তবে আমি এটা Temporary? যে আমি এই বইটা না পড়লেও এই বইটা সম্পর্কে মোটামুটি 2 ঘন্টা বলতে পারবো। হ্যাঁ আপনি পারবেন। তুমি এক অভিজ্ঞতার- না দুইটা অভিজ্ঞতার না একটা বিষয় ইসলামের আছে। দুইটা পর্দা আর হচ্ছে নারীর বোনের অধিকার, এই দুটো নিয়ে বললেই তো বসে আছি। এখন আমি গত 1 বছর যাবৎ ছোট গল্প পড়েছি, অনেকগুলোই পড়েছি। যেসব ছোট গল্প পড়েছি এগুলো যারা কন্টেম্পোরারি রাইটার তাদের লেখা। সক্রিয় রহমান হইতে পারে, কুলদা রায় হইতে পারে, কিংবা প্রচেত গুপ্ত হইতে পারে, কিংবা কনিষ্ক ভট্টাচার্য শুধু হইতে আমার পারে। গল্পগুলো পড়েন না। আমি আপনার গল্প পড়েছি, চোরের সাথে ডিমুরগা দুপুরে পড়ছেন ওইটা? এটা হয়তো পারে, এটা পারে। বইটা পড়েন না, বইটা আপনি কালকে আমার অফিস থেকে নিয়ে যাবেন, পড়ে আবার ফেরত দিবেন। ঠিক আছে। এই যে তো অহংকার। এইসব এইসব গল্প আমি গত 1-1.5 বছরে আপনি পড়েছি। পরে আশিককে দিবেন, আশিক পরে আমার ফেরত দিবে। এটা অন্য বইয়ের মাঝখানে, এটা কিন্তু আলাদা। এটা আপনাদের যদি মনে হয় এটা আলোচনা করার মতো বই তাহলে আলোচনা করবেন, সেটা পরেরটা পরে। ঠিক আছে। তো আমি যখন এই সেশনের জন্য আমি পড়তে গেলাম, হার্টল্যান্ড পড়তে গেলাম। হার্টল্যান্ড পড়তে গিয়ে আমার মনে হয়েছে 2-3টা গল্প পড়ার পরে আমার মনে হয়েছে যে আমি একটু ব্যাকডেটেড গল্প পড়ছি, এবং পরে আমি খুঁজে দেখলাম যে এগুলো আসলেই 80s-এর পরের গল্প। এবং কেন বললাম, আমি বারবার এই ঘটনা কেন বলতেছি, আমি ওই সময় কেন আনতেছি, কিংবা এটা একটা কারণ আছে। কারণ হচ্ছে যে আর পাঠাইতে হবে না। আমি তো লেখালেখির একটা অভ্যাস আছে। আমি যে সরি, আপনি সময়টা জানেন, আপনি যখন গল্প করেন তখন ওই সময়টারে আপনি নিজের মাঝে ধারণ করেন। আসলে উনি কিন্তু গল্পে সময়টার অতিক্রান্ত করে গেছে, এই সময়টা কিন্তু এখনো চলমান। 90s যে যুগ, তাকাইলে দেখতে পাচ্ছি। এখন আপনি না, এই সময়টা না, চলমান। ডেফিনেটলি একদম চলমান। ঠিক, একদম ঠিক। আমি এবং বলি, একটা অদ্ভুতভাবে একটা জিনিস আমি শেষ করে দিই, আপনি না, না, এটা আমি বলেন, আপনার বলেন। ক্ষমা চাইতেছি। অদ্ভুতভাবে এই সময়টার অতিক্রম করতে পারছে বিদায়ী সে তারপর পড়তেছি এখন। করতেছি, এবং এমনভাবে সে সময়টার অতিক্রম করছে। মানে আপনি যদি প্রত্যেকটা গল্প পড়তেন নজম, তাহলে আপনি এটা বলতেন। আপনার মনে শেষ হয় নাই, এই জন্য হয়তো কয়েকটা পড়ছেন। আমি বলি, যে লেখা সময়কে অতিক্রান্ত করতে পারে এটা নিয়ে মানুষ কথা বলে, এটাই মানুষ মনে রাখে। এটা এক। আর আরেক হচ্ছে
যে যে লেখা পড়ে মানুষ বুঝে ফেলে এটা এই সময়ে লেখা না, এটা আরো অনেক আগে লেখা, সেটা আরেকজনের কাজ, সেটা সাধারণ পাঠকের কাজ না। এটা যে লেখালেখি করে তার কাজ। এখন আপনি বলতে পারেন যে আপনি কি লেখালেখি করেন? আমি লেখালেখি গল্প লিখি না, কিন্তু আমি তো ওই যে হয়তো অন্য একটা কিছু লিখি, এই জন্য আমার কাছে জিনিসটা মনে হয়েছে আর কি, এই একটা ব্যাপার। আর বলছি যে এই তো এই গল্প পড়তে গিয়ে আমি গত 1 বছরে যত গল্প পড়েছি, গত 1-1.5 বছরে সবগুলো পড়ার পরে এটা যখন পড়তে আসলাম এই সেশনের কারণে, তখন আমার ওই রবীন্দ্রনাথের ইয়ের কথা মনে পড়লো যে তার যে চিরায়ত যে সংজ্ঞা, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, শেষ হয়ে যাবে। কি সহস্র, মনে নাই, ভুলে গেছি। আমি যে পড়ে শোনালাম একটা আচ্ছা শেষ হয়ে হইল না। শেষ হইল না শেষ। শেষ লাইন। যে ওই ইয়েটার কথা মনে পড়ছে যে আমার গত 1 সহস্র বছরে বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই 2-4টি অশ্রু জল, নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্ত রবে সাঙ্গ করি মনে হবে শেষ হইল না শেষ। তো ওইটা গত 1 বছরে যেসব রাইটারের লেখা পড়ছিলাম তাদের সাথে রবীন্দ্রনাথের সংজ্ঞা রিলেট করতে পারছিলাম না। রবীন্দ্রনাথের সংজ্ঞা এতটা রিলেট করতে পারছিলাম না, কিন্তু যখন বানু মোস্তাক পর হাত দিলাম তো আমি পুরোপুরি রিলেট করতে পারছি। কেন পারছি? যে রবীন্দ্রনাথের সংজ্ঞা অনুযায়ীর মধ্যে যে উনি যে প্যারামিটার দিচ্ছেন, এই প্যারামিটারের মধ্যে বানু মোস্তাকের গল্পগুলো পড়ে যায়। এই কারণেই গল্পের থিম একটা, গল্পের একটা ডেস্টিনেশন আছে, যে গল্পটা এই হবে, এটার আদর্শ হচ্ছে এই গল্পটার। এইসব মানে ঘটনা, কোনো গল্প শেষ হয়েও শেষ হয় নাই। আপনি দেখেন ইয়ের গল্পটা, হাই হিল গল্পটা শেষ হয়েও শেষ হয় নাই। আবার হাই হিল গল্পটা কিন্তু শেষ হয় তো রবীন্দ্রনাথের ইয়ের সাথে মিলে যাচ্ছে। তো সবাই যেহেতু গল্পের প্লট বলে ফেলছে, কোনো এবং গল্পই তো শেষ হয় না এখানে। হ্যাঁ, এটাই তো গল্পের ছোট গল্প। সবাই যেহেতু গল্পের প্লট বলে ফেলছে, আমরা আলোচনা করেছি ইতিমধ্যে, তারপরে এই রিভিউ হয়ে গেছে এগুলা, এই জন্য আমি গল্পের নির্মাণ কৌশল নিয়ে একটু কথা বলতেছিলাম আর কি। এই গল্পগুলা আমি দেখলাম যে অনেকদিন পর আমি ফার্স্ট পার্সনে লেখা গল্প পড়লাম। আপনি হুমায়ুন আহমেদের যত লেখা পড়বেন, এইগুলা দেখবেন যে মানে হুমায়ুন আহমেদ গল্প বলে যাচ্ছে, হুমায়ুন আহমেদ গল্প বলে যাচ্ছে কি, হুমায়ুন আহমেদ এখানে আমি হিসেবে উপস্থিত নাই, কিন্তু গল্প কথক মানে উত্তম হিসেবে, পুরুষে লেখা। গল্প কথক হিসেবে উপস্থিত আছেন হুমায়ুন আহমেদ। কিন্তু বানু মোস্তাকের গল্পগুলো কিন্তু আমি হিসেবে উপস্থিত। বানু মোস্তাক নিজে, লেখক নিজে এখানে উপস্থিত, উনি কখনো নিজে উপস্থিত। আচ্ছা, তো এই আরেকটা বিষয় হচ্ছে যে এই ছোট গল্পের ইতিহাসের দিকে আমরা যদি একটু যাই, মূলত ছোট গল্প 1700 সনের পরে মূলত ছোট গল্প হিসেবে ধরা হয় আর কি। ইউরোপে যারা লেখছে কিংবা আমাদের এই অঞ্চলে যারা লেখছে, 1700-র পরেই মোটামুটি ছোট গল্প মানে একটা মানে কনস্ট্রাকশন হিসেবে একটা ফর্মে দাঁড়াইছে। এর আগে ছোট গল্প বিক্ষিপ্তভাবে হয়েছে, ধরেন যে এই মিথ হিসেবে আসছে, উপকথা হিসেবে আসছে। আরব্য রজনীর যে 1001 রাত বলতে পারেন আপনি। তারপরে ওই যে ইয়ের কথা, একজন রাইটার আছে না, যে পশু পাখি নিয়ে গল্প লিখতো, কি জানি নাম, গ্রিসের একজন ছিল। যাই হোক, ওইভাবে আসছে, ওই নির্দিষ্ট কোনো ফর্ম ছিল না, উপকথা হিসেবে আসছে, রূপকথা হিসেবে আসছে। ঠাকুরমার ঝুলি 1700 সনের পরেই আসছে। আপার রবীন্দ্রনাথের কথা বলছেন, রবীন্দ্রনাথের শুরু আমার মনে হয় আরেকটু আগে থেকে শুরু। না, আমি বলছি সার্থক। সার্থক বলছেন না? আচ্ছা, সার্থক গল্প, প্রথম গল্প ঘাটের কথা রবীন্দ্রনাথের, এর আগে তো অনেক লেখা হয়েছে, ঈশ্বরচন্দ্র শুরু করেছিলেন আর কি। কিন্তু সেগুলো ছোট গল্প হয়েও হয় না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাংলা ঈশ্বরচন্দ্র গুপ্ত। না ঈশ্বরচন্দ্র, গুপ্ত তো না বিদ্যাসাগর বিদ্যাসাগরকে বাংলা গল্পের, আধুনিক বাংলা গদ্য গল্পের সাহিত্যের, ওটা গল্পের না, গদ্য সাহিত্য। গদ্য সাহিত্য, কিন্তু ওনার কিন্তু গল্প আছে, গল্প আছে, কিন্তু ওনার ওনার ছোট গল্প গল্পকে আছে। সার্থক ছোট গল্প বলা হয় না। হ্যাঁ, না, কিন্তু গল্পের ফর্ম উনি শুরু করে দিয়ে গেছেন। হ্যাঁ, করছে, আমি কিন্তু মানে ছোট গল্পের যে মানে আকারে ছোট প্রকারের গল্প, সেটা হয় নাই আর কি। এই জায়গাটা মানে সংজ্ঞাটাকে উনি ছোঁয় নাই। এটা আরো ধরা পড়বে যদি আপনি
বালাইচাঁদ মুখোপাধ্যায় গণফুল। হ্যাঁ বলেছে তো, ওরা তো পড়ে। ওনার যদি আপনি ছোট গল্পের যে ইয়াটা ওটা যদি এরা পড়েন, কিন্তু রবীন্দ্রনাথের পড়ে। মানে আমি বলতেছি পড়ে না, মানে ওই বইটার মাঝে আপনি বালাইচাঁদ যখন ওনার বালাইচাঁদ গল্পগুলি বলাইচাঁদ পড়বেন, বনফুল বনফুল রবীন্দ্রনাথের হ্যাঁ হ্যাঁ, ওই তো যখন বলাইচাঁদ মুখোপাধ্যায়, ওনার হচ্ছে ছদ্মনাম আর কি। প্রফুল্লচন্দ্র রায়। এখন আপনি যদি ওনার গল্পগুলি পড়েন, আপনি ছোট গল্পের রসগুলি পেয়ে যাবেন। ওনার গল্প ফুল অসাধারণ একটা গল্প। আপনার একটা গল্প আমি বেশিগত একটা গল্প দাঁত ব্যথা করতেছে, এখন এটা প্রথম বলে নাই, প্রথম বলতেছে সে কান্না করতেছে, সে বালিশ ভিজে দাঁতন দিয়ে মাছতেছে, এই নাচতেছে, করতেছে, সে পেয়ারা সিনেমা পাতা টিকিট ভিজায় পায় না, চলে যাচ্ছে। এই জন্য সে তার ভাইয়ের কাছে বলছিল পায় নাই, তার বাবা বলছে, তার একটা অপূর্ণ আকাঙ্ক্ষা ছিল ভালোবাসার, ওইটা সর্বশেষ সে প্রকাশ করছে, আসলে তার দাঁত ব্যথা হচ্ছে এই জন্য চোখ দিয়া গড়াইয়া পানি করতেছে। মানে প্রথম হচ্ছে তার অনেক দুঃখ, অনেকগুলোই হইতে পারে। তারপরে বলাইচাঁদের একটা গল্প আছে না, যে গাছের পাতা ঝরে যায়, অসাধারণ একটা গল্প, মানে তা দিয়ে যে জীবনকে টাচ করে বোঝায়, যে একটা গাছের পাতা নিয়ে সে লিখে লাস্টের লাইন যে জীবনকে বোঝানো, এটা অসাধারণ। তার অদ্ভুতভাবে উনি যে কিভাবে এগুলো টাইনে আনছে, আপনার সময়ের ইয়াটা যদি পড়েন, আপনি গল্পগুচ্ছ তো রবীন্দ্রনাথের সমাপ্তি অসাধারণ, মানে রবীন্দ্রনাথের আপনার পোস্টমাস্টার, রবীন্দ্রনাথের মানে আমি কতগুলো বলবো, রবীন্দ্রনাথের ডাকঘর, মানে কি গল্প এটা রে ভাই। সরি আমি না, আমার ঠিক একটু ছেড়ে দেন, আমি আচ্ছা sorry, I'm এখানে sorry. হচ্ছে আমি যেটা হিসাব করছি, বিল হলো 2790 টাকা, সেখানে 1000 টাকা আমি দিব, আচ্ছা। আর হলো বাকি আপনাদের এক একজনের পরে ভাগে 450 টাকা। 450। তুই 1000 কেন দিবি? আপনি 1000 দেবেন। আমি 1000 দিব, কারণ হচ্ছে আমি একটা পুরোটা নিয়েছি, আপনারা হাফ করে নিয়েছেন এটা। তাতে কি ওই তো ওই আমরাও তো তার না, সাথে না, তোর সবাই তো না, গেস্ট শুন এই হিসাব করুন। না আমি আর হিসাব করতে পারবো না। Continue, এবার ওনারাই তা হিসাব করবে। 28 না, কন্টিনিউ একটা 428 না। স্ট্র্যাটেজি হলো গেস্ট না না না, করো। আমার গেস্ট একজন এলো ভাই, দুইজন ছিল তোমাদের বিল আসছে? না, বিল আসে না, আমি একটু হিসাব করে দিচ্ছি। তুমি হিসাব করো কে? তোমার এখানে সার্ভিস চার্জ যোগ হবে, ভ্যাট যোগ হবে। না তা যোগ হবে না, কারণ ওদের হচ্ছে আমরা বুফে এখানেরটা নিচ্ছি, আমরা নিচেরটা নেই, তবু ডাকি ওদের। এক্সকিউজ মি, কেউ আছেন? আসবে না। আপা তো আমরা ছেড়ে দেন, ওই যে শরীর ছেড়ে দে- আচ্ছা ঠিক আছে, বিলটা দিই কাজ বিল দিয়ে ইয়ে বিল দিই। আসে। কল আসছে আপনার? মিস না, করবো না, কিন্তু না। নেক্সট টাইম। না, বরকতের আলোচনা ভালো ওকে, ছিল। ভালো থাকেন। এরপরে কি বরকত না সিরিয়ালে? না আশিক? অন্য কেউ দেন, আমি কি আমি শরীফের পরে কি আশিক? মনে নাই। একজন দেন, আশিক বাড়ি দিব রে, আচ্ছা আশিক বাড়ি দিব। একজন তারপর দিলেই বরকত। হবে, আমার অসুবিধা নেই, আমার আরো পরে দেন, আমি আপনাদের ঠিক করি। না না, আমাদের তো একটা সার্কেল চলতেছে, সেই শরীফের পরে কি অসুবিধা নাই, বরকত আমি নাকি? এটাই ইয়া ফিল আমার আগে কে ছিল? মজিদ ভাই। এবার বরকত হয় হিসাবে। আমার হ্যাঁ মুয়াজ্জেম ভাইয়ের আপনি দেন না, আমি তো শরীফ ওখানে হ্যাঁ ছিলাম। শরীফ ভাই পরে আমি শরীফ ভাই, শরীফের পরে বরকত। আচ্ছা বরকতের পরে এরপরে আশিক। আবার আপা পরে আবার আমি একেবারে মারবো। যাই আসি। দেখছেন বাকি হচ্ছে। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ বরকত, দেখা হবে আবার। কন্টিনিউ প্লিজ। আচ্ছা এই তো কোন জায়গায় জানিয়েছিলাম? ছোট ওই গল্প। যে আপনার ছোট গল্প, তারপরে আচ্ছা আমি ওই বুঝছি আপা বলতেছি সার্থকের কথা, 1700 আমি বলছিলাম সনের যে পর উনি থেকে গল্প। construction- শুরুটা আর কি, উনি হ্যাঁ। হ্যাঁ উনি একটা কনস্ট্রাকশন, একটা ফর্ম ওনার মধ্যে ছিল। আচ্ছা এখানে আসছি। আচ্ছা তারপরে এই ছোট গল্প ধরেন যে এই যে বানু মুস্তাকের গল্পগুলো ফার্স্ট পার্সনে লেখা, আমি অনেকদিন পরে আমার মনে ফার্স্ট পার্সনে আমি গল্প বললাম যে এই গল্পের মধ্যে লেখক সরাসরি ডিরেক্ট উপস্থিত, যে এক চরিত্রের মধ্যে সে এক চরিত্র হয়ে সে গল্পের মধ্যে চলে আসতেছে বানু মুস্তাক, এই আর কি। এক্সকিউজ মি, আমাদের আর- বিলটা দিয়ে দিন। আর আরেকটা হচ্ছে ওই যে কিছু ব্যাপার আমার ইয়ে হয়েছে যে এখানে নারীবাদের কথা বলেছে, যে ম্যাক্সিমাম গল্পই নারীবাদের, দুই একটা গল্প আমার মনে হচ্ছে এগুলো কোনোভাবেই, অন্তত আমি নারী বা মানে নারীবাদ বলতে রাজি না, নারী পক্ষের জন্য না। ধরুন লাল লুঙ্গি যে গল্পটা, লাল লুঙ্গি গল্পটা এবং হাই হিল গল্পটা, এগুলো মূলত নারীদের গল্প না, না সেটা তো বললামই যে পুরুষের গল্প আমি বলতে চাই না, এগুলো মানে আলাদা স্পেসিফিক থিম নিয়ে লেখা, আমার যেটা মনে হয়েছে আর কি। কাফনটাও তো তাই। ডিফারেন্ট, আপনার ডিফারেন্ট মতভেদ থাকতে পারে। না, কেন সব গল্প বলি? তো নারীবাদ না। কেন বলি? হ্যাঁ তবে ম্যাক্সিমামই আর কি না, নারীদের তারপর জন্য আপনি লেখা। যদি ই ধরেন, আপনি- লাল লুঙ্গিতে আপনি- ধরেন, আপনি দেখেন। বোর যন্ত্রণা কমানোর জন্য সে কিন্তু ওই মুসলমানের অবতারণা করছে। হুম,
বউ কিন্তু ওই যে তার ভাসুরের ছেলে মেয়ে, তার ননদের ছেলে মেয়ে সব ছুটি শেষে আসছে, ওই যন্ত্রণা নিতে পারতেছিল না। এইগুলো ঠান্ডা করার জন্য জামাই পরিবেশ ঠান্ডা করার জন্য না, মুসলমানের এটা অবতারণা করছে। এটা একটা উপলক্ষ, কিন্তু গল্পের মূল কিন্তু এটা না। হ্যাঁ বুঝছি সেটা। গল্পের গল্পের মূল কিন্তু কিন্তু কোনো না কোনো এটা ভাবে না। নারী ঢুকছে, আপনি হাই হিল জুতার মধ্যে দেখেন। গল্পের মূল থিম কিন্তু অন্য জায়গায়। গল্পের মূল থিম হচ্ছে এই যে কর্ণাটক অঞ্চল, ওই অঞ্চলটার অভাব, মুসলিম কমিউনিটিতে অভাব, সংস্কৃতিটাই আসছে ওখানকার কালচারটা। ওখানকার মানুষের অভাব অনটন এখানে উঠে আসছে। কেন উঠে আসছে? আপনি লাল লুঙ্গি কি? লাল লুঙ্গি হয়তো একটা লুঙ্গি, একটা কাপড়ের বস্ত্র। আমি আমি বলবো যে এইটাই ম্যাটাফর এখানে। এটা অভাব, মূলত লাল লুঙ্গির একটা অভাব। অভাব মুখে আমি বানু জানি মুস্তাক ওটা ওখানে দেয়। মুখে অভাব বলেন নাই, হ্যাঁ, কিন্তু উনি লাল লুঙ্গি সামনে এনে দেখাইছেন না, এই মেটাফর হিসেবে এনে যে এই লাল লুঙ্গিটাই মূলত অভাব। 29-29 কেন? তিনটা না? আর একটা আমির খানো কফি, আর কি আরেকটা নাম এক এক্সট্রা নান ছিল। ও ওইটা আমি যোগ করি না, এক্সট্রা নান তো হয়ে গেছে। 1 মিনিট, আমরা একটু টাকা পয়সা দেওয়ার লেনদেন শেষ করি মঞ্জন। হুম। একজন একজন টেক প্রেজেন্ট। না আমি ওই যে তাকে দিয়ে দিই আগে। ও আসি, একসাথে দে। সব আমরা 1000 টাকার নোট দিতেছি, আমরা বড় লোক, আমরা বড় লোক। কত করে আছে? আমি তো 1000 দিছি, এবার আপনি জানেন, আমি তো আর, আপনি রক্ষক। 5-6 আচ্ছা, আবার 1000 দিলে 1000 মাইনাস করে পরে বাকিটা আপনি এ করে দেবেন। মাইনাস করেন না, রাখেন। হ্যাঁ বলেন। ক্যারি অন। আচ্ছা, যেটা বলছিলাম, তো লাল লুঙ্গি মূলত আসছে, আমি আমি মনে করি এইটাই মেটাফর হিসেবে আসছে, অভাব হিসেবে আসছে। কারণ আপনি দেখেন, একটা যখন উনি যখন ওনার তো অবস্থাপন্ন একজন লোক, উনি করলেন কি যে আমাদের ফ্যামিলির বাচ্চারা শুধু সুন্নাতে করতে হবে। আচ্ছা, আমার এই টেরিটরিতে যারা থাকে, আমার রিজিয়নে যারা থাকে, তারা তো আমার আন্ডারেই থাকে, আমি তো এই এখানেও এলাকার কিন্তু সুন্দর করে মাতব্বর। বৈষম্য করলো, নিজের ছেলের জন্য কাজু হ্যাঁ বাদাম, হ্যাঁ হ্যাঁ। এই সেই গরিবের কোলারে খালি একটা খেজুর ধরাই দিল, হ্যাঁ, এইটা এই বৈষম্যটা আমি এবং বলছি। এই নিজের বৈষম্যের লুঙ্গিতে ফুল আর অন্য জায়গায় কাজের কালো ঠেলায় না। পুরো ওই জায়গায় পুরো ইনফেকশন হয়ে গেছে, আচ্ছা। এত চুমকি বসাইছে। আচ্ছা, আমি একটু বলছি বৈষম্যের ব্যাপারে, আমি একটু বলছি। সেটা হচ্ছে যে এই যে উনি করলো, এইটা কিন্তু লেখক বৈষম্য করেন নাই। বৈষম্য করেছে সমাজ, লেখক সেটা উপস্থাপন করছেন। না অবশ্যই লেখক বৈষম্য করছে, এটা তো আপনাকে বলছি না। হ্যাঁ, লেখক কিন্তু বৈষম্য করেন নাই। এই বৈষম্য ওই সমাজে আছে, আমাদের ওই সমাজে আছে। আমরা নিজের সন্তানটাকে একটু আলাদা দেখি। হ্যাঁ, আমার এক স্যার বলতেন যে মানুষ মাটির তৈরি, মাটির ধর্ম হচ্ছে না, নিজের দিকে টানা। এখানে একটা জিনিস আবার যে ওই যে গরিব যে মেয়েটা বললো যে ই করা আছে, মানে আমার বাচ্চারও হ্যাঁ, করাইতে হবে, কিন্তু করা, আমি সেখানে বলছি, কিন্তু ওর অনুশোচনাটাও এখানে আমি দেখাচ্ছে। সেখানে আসছি। তো এই যে বৈষম্যটা দেখা হচ্ছে, এই বৈষম্যটা কিন্তু লেখক যে তুলে এনেছেন, এটা লেখকের প্রথমত মনসিয়ানা, দ্বিতীয়ত হচ্ছে সমাজের জন্য উপকারী। এই বৈষম্যটা তুলে আনা সমাজের জন্য উপকারী। এই যে আপনি ধরতে পেরেছেন যে এটা বৈষম্য, এই বৈষম্য ওই সমাজে চালু আছে, যে নিজের সন্তানকে, হ্যাঁ। আর এট দ্য এন্ড অফ দ্য ডে আসলে এটা বৈষম্য কিনা, এটা নিয়ে আমার বিতর্ক আছে। আমি এটা নিয়ে বিতর্ক করবো যে নিজের সন্তানকে যদি আমার যদি সেই হ্যাঁ, অধিকার একটা নাই থাকে প্রোগ্রামের মধ্যে যে আমি আছে। আমার সন্তানকে একটু আলাদা করে টেক কেয়ার না করতে পারবো, একটু স্পেশাল টেক কেয়ার না নিতে পারবো, আলাদা সবার চেয়ে আলাদা না করতে পারবো, এটা আমাদের অফিসিয়াল, তাহলে তোমার কেউ দেখতেছে না, আমি এটা কি দেখতেছি বৈষম্য তোমার কিনা, একা। এ নিয়ে আমার কাছে বিতর্ক, মানে মনে হয় যে আমি ঠিক না। কেউ যদি হ্যাঁ, আসি, পুরোপুরি বাসায় বলে গিয়ে এটা ফোন বৈষম্য, করে। আমি হয়তো মানতে পারবো না। এই হচ্ছে এটা। আচ্ছা। আর এই যে দেখেন, এই অভাবের মধ্যে উনি যখন বললেন যে না, আরও বাচ্চাদের সুন্নাতে খতনা করাই দিব আমরা, আমাদের ইয়েতে খরচ দিয়ে করবো, এবং উনি ঘোষণা দিলেন যে কি দিবেন, একটা লাল লুঙ্গি পাবে, আরও কি জানি পাবে, 50টা টাকা পাবে, 50 টাকা সেমাই পাবে, পাবে, সেমাই পাবে, নারকেল পাবে। নারকেল পাবে, এগুলো পাবে। তো এই জন্য দেখা যাচ্ছে যে ইতিপূর্বে যে সুন্নাতে খতনা হয়েছে, তার গার্ডিয়ান, তার মা তাকে নিয়ে চলে আসছে যে এরও সুন্নাতে খতনা করাইতে হবে। তো আশেপাশে মানুষগুলোই তো সুন্নাতে খতনা হয়েছে, তো আস্তে করে সে লজ্জায় আস্তে করে সেখান থেকে চলে গেছে। তো বানু মুস্তাক হচ্ছে সেই রাইটার যে ডাইরেক্ট বলে নাই যে এই সমাজ অভাব আছে।
অভাব চলতেছে, মানুষ খাইতে পারছে না, মানুষের লুঙ্গির অভাব, মানুষের কাপড়ের অভাব। না সেটা তো নারীবাদের বা পুরুষ নির্যাতন পুরুষতান্ত্রিকতা কোনোটাই সে ডাইরেক্ট কিছু বলে না। ডিরেক্ট কিছু বলে নাই, তা ডিরেক্ট যে কথা বলে নাই সে কথা যে পাঠকরা বুঝতেছে, এই ডিরেক্ট না বলার পরে যে পাঠকরা বুঝতেছে, সে তো এক্সট্রাঅর্ডিনারি লেখা আমার কাছে মনে হচ্ছে। তো এইখানে লাল লুঙ্গি যে এটা হচ্ছে অভাব, আমার কাছে মনে হচ্ছে এটা মেটাফোর হিসেবে এসেছে এক। আর এই গল্পটার নির্মাণ কৌশল একটু ভিন্ন। এই আশিক ভাই, আপনি খেয়াল করেন, আপনি লেখক মানুষ, আপনার কেন ভিন্ন? এতদিন আমরা দারিদ্র দেখে আসছি, যেসব লেখকরা, আপনি যেসব লেখকদের বই পড়েছেন, দারিদ্র্যের কথা লেখা আছে, এইগুলা দরিদ্রদের পক্ষ হয়ে লেখা। আমি যদি বলি এর কথা, আবু সাকিরের একটা গল্প আছে যোগ, ওটা মনে আছে আছে আমার। না? হ্যাঁ, গরিব ওই কৃষক, গল্প জীবনেও হ্যাঁ ভুলবো না গরিব আমি। কৃষক, ওই যে জোকের কামড় তোমার তো খেয়ে মনে খেয়ে আছে খেয়ে যোগ গল্পটা? ইয়ে কাটে, হ্যাঁ, ঠিক আছে? পাট কাটে। তারপরে তার আমাদের পাঠ্য ধান ছিল। ক্ষেতের ধান ক্ষেতের ইয়ে নিয়ে চলে যায় ইয়ারা, যোদ্ধারা নিয়ে চলে যায়, তাকে বঞ্চিত করে আর কি। এটা এটা গরিবদের পক্ষ হয়ে লেখক গরিবদের পক্ষে এসে তারপর যেমন গল্পটা পদ্মা লিখছে। নদীর মাঝি লিখছে মানিক গরিবদের পক্ষ আমি হয়ে। সেটা বলতে চাই, পদ্মা নদীর মাঝি মানে কি করলো, গরিবদের পক্ষ হয়ে এসে উনি ঈশ্বর যখন গরিবদের থাকেন ভদ্রপল্লীতে হ্যাঁ, লিখেই ফেললেন ডাইরেক্ট। লিখেই ফেলছেন ডাইরেক্ট, গরিবদেরটা দেখেছেন। কিন্তু আপনি দেখেন এই যে বানু মুস্তাক, এটা সূর্য কিন্তু দিগল বাড়িও তাই। বানু মুস্তাক কিন্তু সূর্য দিগল বাড়িও তাই, বানু মুস্তাক কিন্তু গরিবদের পক্ষ হয়ে অভাব দেখান নাই, উনি অভাব দেয়া দেখেছেন লাগবে না। ফ্রম দ্য মানে কি বলবো ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে, যে ওই ধনীদের অবস্থান থেকে। ওই যে কার্ডে দিচ্ছেন না? যে লোক আয়োজনটা করেছিলেন সুন্নাতে ঘটনা, তার স্ত্রীর দৃষ্টিভঙ্গিতে এই গল্পটা উঠে আসছে। তার মানে সচ্ছল ফ্যামিলি, সচ্ছল বলেন বা ধনীদের দৃষ্টিকোণ থেকে গরিবদের অভাবটা দেখানো হয়েছে। এবং লাস্টে কিন্তু একটা অনুশোচনা আছে যে দেখেন, ওই ছেলেটা খায়, ওই ছেলেটা গরিব, ও খাইতে পায় না, ও ঠিকমতো পুষ্টিকর খাবার খাইতে পারে না, কিন্তু ওর শূন্যতে ঘটনা কিন্তু 2 দিনে শুকায় গেছে। কাছে উঠে লাফালাফি করছে। হ্যাঁ, আজকে উঠে লাফালো, কিন্তু আমার ছেলেটা এখনো শুকায় নাই। হ্যাঁ, ওদের কয়টা বাচ্চা, আমাদের একটা বাচ্চা আমরা পালতে পারি না, তার মানে ওদের 4টা 5টা করে বাচ্চা মাটিতে পড়ে বড় হয়ে যাচ্ছে। ওই আপনারা খেয়াল করে দেখেন ওই আমাদের নারী, রাস্তার পাশের বাচ্চাগুলো অযত্নে থাকে কিন্তু কি স্ট্রং। ওই এত নারী, তুলতুলে করে মানুষ করা বাচ্চাগুলো তার অবস্থা কি? দুলের ব্যথা পাইলে কি খারাপ এইটা লাগে। হচ্ছে আর ওই যে গল্পের একটা পড়তেছে, নির্মাণ কৌশল, যে উনি উতরায় গেছেন গরিবদের থেকে না দেখায়, উনি বড়লোকদের পার্সপেক্টিভ থেকে এটা দেখাইছেন। এই গল্পের মুনশিয়ানা হচ্ছে এই জায়গায়, আমার কাছে এটা মনে হয়েছে। আচ্ছা, পরে আরেকটা গল্পে আসি। আরেকটা গল্প আছে আপনার হাই হিল গল্পটা। আমার মনে হচ্ছে হাই হিল গল্পটাও নারীবাদকে কেন্দ্র করে না, নারী পক্ষকে কেন্দ্র করেও হাই হিল লেখা হয় নাই। হাই হিল গল্পটা মনে হচ্ছে এটার মানে মনস্তাত্ত্বিক গল্প, আমার কাছে মনে হচ্ছে। এখানে ওয়ালিউল্লাহর টাচ পাই আমি এই গল্পটাতে। ওয়ালিউল্লাহ চাঁদের যেমন অমাবস্যা। চাঁদের অমাবস্যা লিখছেন, আমি হাই হিল গল্পটাতে ওয়ালিউল্লাহর কিছু টাচ পাই। কেন টাচ পাই? আপনি দেখেন এখানে হাই হিল তো ডাইরেক্ট এসেছে, এটা তো আর আমি মেটাফোর বলতে পারবো না। আচ্ছা, এই মূলত এই মনে থাকে না, ওয়ালিউল হাই হিল গল্পে কি আছে মনস্তাত্ত্বিক ব্যাপার, লোভ, একটা লোভ কাজ করতেছে, যে কামনা, কাম এবং কামনা দুটোই আছে। কাম এবং কামনা দুটোই আছে। মূলত মূল ব্যাপারটা হচ্ছে এখানে লোভই একটা কাজ করে, যে এই উনি যেমন উনি 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 ভালো আছেন, ওনাকে দেখতে ভালো লাগছে, যে আমাকে এরকম লাগতে হবে, আমাকে এরকম লাগতে হবে। উনি আকাঙ্ক্ষা। হ্যাঁ, উনি দেখেছে প্রাইভেট গাড়ি চলছেন, তা আমার এটা দিয়ে চলতে, বা এই যে মানুষের মনে একটা মোহ কাজ করে, কিংবা একটা লোভ বৃত্তি কাজ করে, এই গল্পটার বিশেষ করে মানে এখন চর্চা ফেসবুকে এই অমুক জামাইয়ের সাথে হ্যাঁ, অমুক ছবি, তুমি আমার লগে এটা করো নাই, গেছে এই শেষ, চাকরি নেই এই জামাই। গল্পটার মনো সাইকোলজিক্যাল প্রবলেম এই গল্পটার মধ্যে আছে। আপনি দেখেন আহ, একটা হাই হিল সাধারণ একটা বিষয়, তার প্রভাবশালী সুন্দরী ভাবি এই হাই হিল পরে, হ্যাঁ, চটচট করে ঘুরে বেড়াচ্ছে, এটা তার দেখতেছে হ্যাঁ হ্যাঁ, এটা তার হৃদয়ে দুলা দিছে। এখন তার মনে হচ্ছে যে না, হৃদয় হ্যাঁ, বিদীর্ণ হয়ে যাচ্ছে। তো তার মনে হচ্ছে এই 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 চটি এই স্যান্ডেল কিংবা এই জুতো, হাই হিল জুতো আমার ওয়াইফকে পরাইতে হবে, আমার ওয়াইফকে তো সুন্দর এই লাগবে। গল্পের আম গাছের আচ্ছা, পোষণটাও ভালো লাগছে এক সময় তার মনে হইল যে এই জুতো সে চুরি করবে,
এই তার ভাবির উচিত এই জুতো তাকে দিয়ে যাওয়া, তার বুকে দিয়ে যাওয়া, কিন্তু না দেয় তাহলে সে চুরি করবে, লাইন আছে, চুরি করবে। তার স্মৃতিগুলো এরকম, মানে একটা সব তার ভাবি স্মৃতিগুলো করছে মিলে কি? একটা আচারের বয়াম মতো। যাওয়ার এইটা খুব ভালো লাগছে আমার, যাওয়ার মজা। ধরেন যে 1 সপ্তাহ আগে সে আবার জুতো টক ঝাল গুছায় মিষ্টি রেখে আছে। দিচ্ছে, গুছায় রেখে দিচ্ছে ইয়েতে লাগেজে, তো সে জুতোগুলো পায় নাই। কিন্তু তার মনে একটা আছে যে এখন তার ভাবি তো, যাই হোক তার ভাবি তো প্রবাস ফেরত, তার ভাইয়ের টাকা আছে, অর্থ আছে, এখানে বড় তার ভাইয়ের মনস্তত্ত্বটাও দেখেন যে তার ভাবি সুন্দরী, বউ কিভাবে সে- প্রভাবিত তো করলো। সে সে এই জুতো পরেছে। এখন তার ওয়াইফের যে এই জুতো পরতে হবে আর তার ওয়াইফের যে এই জুতো মানাবে, এটা সে চিন্তা করে নাই। তার এক চিন্তা হচ্ছে এই জুতো তার ওয়াইফকে পরাইতে হবে। এখানে একটা স্ত্রীর প্রতি একটা তীব্র মানে ভালোবাসাও প্রকাশ পায়। আচ্ছা, শেষ পর্যন্ত যেটা হইলো, ওনাকে তাকে যখন জোর করে এই জুতো পরানো হইলো দোকানে, এই জুতো পাওয়া গেল দোকানে এবং তাকে জোর করে পরানো হলো, একবার চিন্তা করা হলো এই জুতো তার, সে অ্যাটলিস্ট সে গর্ভবতী, সে এই হাই তার হিল জুতো বাচ্চা পরে, risk। হাই হিল জুতো পরে সে যেতে পারবে কিনা, কিংবা এটাকে সে ইয়ে করতে পারবে কিনা, এটা সে মেনটেন করতে পারবে কিনা। শেষ পর্যন্ত সে করলো কি, বীরের মতো জুতো জোর করে পরাই দিয়ে সে চলে গেল, মানে আগে গটগট করে হেঁটে চলে গেল, পিছনে ওর ওয়াইফ যেতে থাকলো। এখানে ওয়াইফের হ্যাঁ, মনস্তত্ত্বটা অনেকখানি তো দেখাইছে। এই যে ওয়াইফ টালমাটাল একটা অবস্থা, পড়ে যায় পড়ে যায় পড়ে যায় পড়ে যায়, তো এই ইন দ্য মিনটাইম একটা ম্যাজিক রিয়েলিজম আসছে গল্পের, যে ম্যাজিক রিয়েলিজম দেখা যাচ্ছে যে গর্ভের সন্তান কথা বলছে তার সাথে, আমি কিন্তু আর পারছি না মা, আমি কিন্তু শেষ, আমার উপর কী চাপাই দিছো তুমি, হ্যাঁ, কথাগুলো আসছে। কিন্তু আমি গল্পের নির্মাণ কৌশল নিয়েই বারবার বলছি যে আমার উপর তুমি কী চাপাই দিও। এই যে ম্যাজিক রিয়েলিজমের একটা খেলা, আমরা যেটা ইয়ার মার্কেজের লেখায়, হ্যাঁ মার্কেজের লেখায় দেখি। তা শেষ পর্যন্ত এই যে রবীন্দ্রনাথের সংজ্ঞার মধ্যে এসে এই গল্প থেকে যায়। দেখেন যে শেষ হইয়াও হইল শেষ না। হয়েও শেষ হইল না, লাস্টে বাচ্চাটা কি মারা গেল, না বাচ্চাটা কি নষ্ট হয়ে না, গেল বেঁচে কিনা, থাকলো, নাকি বেঁচে দাঁড়ায় আছে। থাকলো, না সে কি জুতো খুলতে পারলো কিনা, অনেক চেষ্টা করছে যে না, জুতো খোলার খুলছে জন্য, খুলছে হ্যাঁ, গল্পে জুতা খুলছে। খোলাটা খুলছিল দেয়। না, আচ্ছা খুলছিল, খুলে তো এবং বাচ্চাটা বেঁচেও যায়, মানে না ওখানে এটা শেষ করে নাই তো, বাচ্চাটা বেঁচে যায়, এটা শেষ করে নাই, জুতাটা খুলতে পারছে। জুতাটা খুলতে পারছিল না। তো এই যে শেষ হইল না, আমি কেন বারবার বলছি রবীন্দ্রনাথের আমি রিলেট করতে পারছি আর কি। এই জন্য আর কি যে, এবং তো এখানে একটা প্রতিবাদের বিষয়। এই গল্পটা মূলত হচ্ছে লোভের গল্প, লোভের একটা গল্প, একটা মানে যে একটা অসুস্থ প্রতিযোগিতার গল্প, যে আপনি আমার যা আছে আপনার তাই থাকতে হবে, এটা নিয়ে আপনি একটা একপ্রভা ভাব আপনার মধ্যে চলে আসে, আপনার ঘুম নানা গাও খারাপ হয়ে যায়, আপনার মনে শান্তি থাকে না। এই গল্প তো তাই হয়েছে এই যুবক ছেলেটা, সে তো এক পর্যায়ে চুরি করার চিন্তা করছে তার ভাবির জুতোগুলো, তারপরে সে জুতোগুলো পায়। আবার দেখেন যে পুরুষের পুরুষ যত পুরুষ মানে এই বৃদ্ধই হোক না কেন, যত বয়স হোক, তার কিছু না কিছু মেচুরিটি থেকে যায়। তার স্ত্রীকে একটা ভালো ডক্টর কনসাল্ট করতে হবে, এই চিন্তা তার নাই, তার ভিতরে জুতোর চিন্তা ঢুকে গেছে, ঠিক আছে। তো আরেকজনের, তার বড় ভাইয়ের এটা ধরা পড়লো যে না, তাকে একটা ভালো ডাক্তার দেখানো দরকার, তার বড় ভাই থেকে ডাক্তার দেখাতে নিয়ে যায়। এখানে মানে এই জন্যই মানে কিছু ইমিউনিটি এখানে পুরুষের চলে আসে। তো এই জন্য আমার মনে হচ্ছে যে এখানে আমি নারীবাদের কিছু পাইনি, এই গল্পটা টোটালি একটা ইয়ের গল্প, মনোসমীক্ষার গত একটা গল্প, যে ওয়ালিউল্লাহর টাচ আছে এরকম, তবে এখানে ওয়ালিউল্লাহ দুইজন নারীর মনসমীক্ষা দেখানো হয়েছে, একটা হলো তার আফিকা, আফিফা, আর হচ্ছে ওই বউ নাসিমা। নাসিমা আর ইয়ের, হ্যাঁ দুজনেরই হ্যাঁ, মনস্তত্ত্ব এইগুলা জায়গাগুলো তো এইগুলা আসছে। সাইড উপকরণ হিসেবে আসতে কিন্তু পারে, মূল জায়গাটা কিন্তু হচ্ছে আমি যে মূল বিষয় হিসেবে এটাকে মানতে পারছি না, সাইড উপকরণ হিসেবে কিন্তু আসতে পারে। মানে নারী বাদ দিয়ে কোনোটাই করে নাই, নারী বাদ হোক আর না হোক, না, নারী তো আনতেই হবে, নারী প্রধান না, আপনি যদি নারী একটা আনতে হবে ফ্যামিলি, তা না, প্রত্যেকটা গল্পতেই নারী প্রধান করে তোলা, যার ফলেই উনি বুকারটা পাইছে, এবং সেই বলার ব্যঞ্জনাটার ওই শিল্পকে অতিক্রম করার যে জায়গাটা, ওটা ওনার গল্পগুলো হয়েছে। এটা হচ্ছে এক কথায় আমরা যদি ধরে নিতে পারি যে বুকার আচ্ছা, কমিটি যে জায়গাটা ফোকাস করছে। হ্যাঁ ঠিক আছে, বোকার কমিটি এরকম ফোকাস করছে যে নারীকে ইয়ে করছে, আমি দেখছি এটা। সবগুলো একটা থিমের কিন্তু কাছাকাছি আমি ধরা কিন্তু যায়। আমি কিন্তু ওই ওই কি বলে মানে ওই রিভিউয়ে যা লেখা আছে, আমি ওই রিভিউ দেখে দেখে বলছি না, না না, আমি রিভিউ আমার লেখার জন্য না, আপনার যা পয়েন্টগুলো তো সব
সার্বজনীনভাবে আপনি আমি আনবেন। আমি আমার আমি যে সেটা ফিলিংস বলছি গল্প না, করে আপনার ফিলিংস আমি ঠিক আছে, আমি কিন্তু ওই সেটা যে বলছি। নারীকে কোনোটাই নারী বাদ না হয়ে উঠলেও নারীকে বাদ দিয়ে কোনো গল্প হয় না, মানে আমি সেটা বোঝাতে একদম চাইছি। ভারতীয় সমাজের প্রতিচ্ছবি অনেক হ্যাঁ হ্যাঁ, এভারেজ কালচার আসছে, কালচার। সমাজের অবস্থা আসছে, সমাজের পাওয়ার ক্ষমতার এক্সারসাইজটা আসছে, আচ্ছা, মোটামুটি আর সবই তো তৃতীয় আসবে গল্পে। আর লাস্ট কি জানি এটা গল্প ছিল, শহিস্তা মহলের পাথর ফলক, প্রস্তর ফলক, পাথর ফলক। আচ্ছা, এই গল্পটার একটা যে আমি সব গল্প, এই গল্পটা মোটামুটি আমি তো বুঝছি, কিন্তু আপনারা কি কেউ বুঝছেন এই গল্পের নাম আসলে শহিস্তা মহলের পাথর ফলক কেন হইল? কারণ এটা তো পাথর ফলকে ছাড়া আর কিছুই নাই ভিতরে। একটা পাথর ফলকে যেমন খোদাই করা থাকে, ও তার হৃদয়ের ভিতরে তো ওইটুকু ছাড়ার কোনো প্রেমই নাই, আচ্ছা, ভালোবাসাই নাই। আমরা যে একটা ছোট আলোচনা করলাম, সাপোজ ইয়ের ক্ষেত্রে মানে ওয়াইফের মৃত্যুর পর বিয়ে করা, এটা কি আপনি খারাপ বা ইয়ের দৃষ্টিকোণ না থেকে না, দেখবেন? খারাপ না, কিন্তু আপনিও যে বললেন আপনার না পাশের না, বাসার এটা ভাই। খারাপ খারাপ বলছি না, কিন্তু সেটার জন্য যতটা রটালো সে, যতটা সে বলল, সেটা সে সময়টা, একটা সময় গ্যাপ, এবং ওই বাচ্চাগুলোর প্রতি তার মনোযোগ, যে একটা স্ত্রীর যে প্রতিচ্ছবিত বাচ্চাগুলো, সেই জায়গার সে অধিকার, সে দায়িত্ববোধ, সেগুলো তো সে রাখলো না, সেই সময়টা শুতে দেয় নাই, ওকে কয়দিনের মতো বারবার বিয়ে বলছে করছে। তুমি বাচ্চা নাও, বারবার বলছে বাচ্চা নাও, বাচ্চা নিতে নিতে সে সে নিজে ক্লান্ত সিক হয়ে হয়ে গেছে গেছে, সে ক্লান্ত হয়ে গেছে, সে অসুস্থ হয়ে গেছে, সেই দিকে তার এবং মনোযোগ নাই। 15 দিনে বাচ্চা পেটে রেখে তার স্বামীর মনোরঞ্জনের জন্য সে ট্রেনে যাচ্ছে। এইরকম একটা অবস্থায় যে তার প্রতি কোনো সে নতুন যত্নশীল না, করে বিয়ে প্রসূতি করে মাতা, ফেললো, অথচ গর্ভবতী মাতা, বাচ্চাগুলো জড়সড় হয়ে এটাকে আপনি মুরগির প্রস্তর বাচ্চার মতো ফলক ছাড়া বসে কি আছে। বলবেন? এটাই প্রেম? হ্যাঁ, বাচ্চাগুলো জড়সড় হয়ে বসে আছে, ঢুকতে সাহস মানে এটা পাচ্ছে তো না। অপরাধ, এটা তো ক্রাইম এটা করছে, অপরাধ, সেটা তো crime। ভুল না, হুম। এটা জাস্ট একটা ক্রাইম। যেটা আমার ওই আঙ্কেলের কথাও যদি বলে, আরেকটু সময় দিত, সে অবশ্যই বিয়ে করতো, সে বৃদ্ধ বয়স কিভাবে কাটাবে, আমি সেটা অস্বীকৃতি জানাচ্ছি না, কিন্তু তুমি যত টাকা দেখাচ্ছ, যতটা বলছো, যতটা প্রকাশিত সোসাইটিতে তুমি যা, তার মানে তুমি ফেক প্রকাশিত, তুমি একটা পাথরের খণ্ড ছাড়া আর আরেকটা কিছুই না। ফ্যামিলি এখানে আমি তো এই জায়গায় বলছি হ্যাঁ, হ্যাঁ অনার্য। পাথর গল্প, সে কিন্তু বলেনি কি পাথরের তুমি খণ্ড, মধুর সে কথা কিন্তু বলে হারাই পাথরের গেলা, ফলক। কি ফলক। অবস্থা? ফলক আর খণ্ড কিন্তু দুই না, জিনিস। রাইট, আমি কিন্তু প্রশ্ন এই ফলক, জন্যই এই যে করেছিলাম, ফলক, ফলক জিনিসটা কি? ফলক Name plate? হ্যাঁ, আজকে ভাবির না, কাছে না, শুনলাম। এখানে সমাধি। ফলক বলতে আসলে মূলত হচ্ছে যে এখানে নেম প্লেট বসে। প্লেট, নেম প্লেট। প্লেট। তুমি সেটা কালকে আসবে কবরেও হইতে অফিসে? পারে, এটা একটা ঘরের সামনেও হইতে পারে। তাহলে কি করব, কুরিয়ার করে দিব? আচ্ছা, এটা আমার বোঝা আসছে। ওকে, ঠিক আছে, আমার অফিসে এনে রাখছিলাম তো, সেই কতদিন আর যে হবে। লাস্ট যে গল্পটা, ওই যে ঠিক আছে, ঈশ্বর তুমি একবারের জন্য নারী, আচ্ছা ঠিক এই আছে। গল্পটাকে মূলত আমার, এটা কি আমার গল্প মনে হয়? এটা কি জানেন, এটা ওই একটা দিনই তো কবিতা। এনে রাখছি, কিছু তুমি যেদিন কিছু বলছো তার কবিতা পরের বলতে দিনই আমি এনে পারেন, রাখছি, তোমাকে মেসেজ পাঠাইছি, মানে কিছু সিন আর করো না। তোমাদের একটা সমষ্টি কালেকশন কবিতাই, গল্প। গল্প হওয়ার যে ধরনের ইয়ে দরকার, মানে এখন কি অবস্থা, বাসায় নিছো? উপকরণ দরকার, গল্প হওয়ার যে ধরনের প্লট দরকার, যে ধরনের আচ্ছা, ডেস্টিনেশন ঠিক দরকার, আছে। এইটার মধ্যে হ্যাঁ। সেটা নাই। এইটা হচ্ছে কিছু কালেকটিভ আর্তনাদ, মানে এই হ্যাঁ। হয়েছে, এই হয়েছে, এই হয়েছে, এই হয়েছে, মানে নারীর সাথে এই হয়েছে, এই হয়েছে, এই হয়েছে, শেষ পর্যন্ত মানে একটা চিঠি লেখছি, মানে পরে শেষ, ঈশ্বরের কাছে। হ্যাঁ, ছোট লাগবে। পরে শেষ পর্যন্ত বলছে যে তুমি একবার অন্তত আসো, একবার এসে নারী হয়ে কত দেখো। শব্দের বলো তো? হ্যাঁ, কেমন লাগে, সে শুধু ভারতীয় সাবকন্টিনেন্ট বলে নাই, এই শব্দটা বলে নাই, কিন্তু বলছে যে ঠিক তুমি একবার আছে। আসো, এসে নারী হয়ে। নারী হয়ে দেখো, কিন্তু আদৌ এটা মনে করে আমার 3,500 কাছে গল্প মনে হয় না আর কি, এই আর কি। তারপরে আরেকটা কি জানি, আরেকটা কি জানি গল্প ছিল, ঠিক আছে, ভুলে ওকে গেছি। ওকে। হ্যাঁ, আমাকে হ্যাঁ, বলো। বুঝতে পারছি। কালো গোখরা মন থেকে নেওয়া লাল লুঙ্গির হৃদয় বাতি লাল, মৃদু ফিসফাস বেহেস্তের স্বাদ। ও, আর ঠিক তারপরে আছে, বুঝতে মূল পারছি। গল্পটা নিয়ে কথা বললাম না, যে হার্টলেম যে গল্পটা আর কি, হৃদয়বাতি আর কি। আমি একটু তোমার সাথে আবার ডিটেলসে আলাপ এই করবো না, হার্টলেম কালকে গল্প একটু কখন ফোন মূলত তো ফ্রি আপনারা থাকবো, একটু কালকে ফোন দিতাম। আলোচনা করেই ফেলছি, এবং এই গল্পটা কালকে এত কখন ফোন করবো? এই গল্পটা নিয়ে একবার পড়লে তো এটা নিয়ে সবাই কথা বলতে পারবে, আচ্ছা, আলোচনা ঠিক আছে। করতে পারবে, কারণ এইখানে আসলে দেখেন, এই যে ঠিক প্রথম আছে। গল্পটা শহিস্তা মহলে আপনি কি দেখবেন, এখানে দেখবেন যে শুধু নারীর স্যাক্রিফাইস। প্রথম কে করলো, ওই যে লোকটা পরে বিয়ে করলো,
তার প্রথম বউ করলো, একটার পর একটা বাচ্চা প্রসব করেই গেল, প্রতি বছরই বাচ্চা হচ্ছে তার। এখানে তার স্যাক্রিফাইস শেষে এসে সে মারা গেল, তার জীবন দিয়ে তার যে জীবন স্যাক্রিফাইস করে সে মানে তার সংসার করে গেল, তার স্বামীকে সে টেক কেয়ার করে গেল। লাস্টে এসে কে স্যাক্রিফাইস করলো আবার? আমার মেয়েটাই। ওই মেয়েটাই, হুম। তার মেয়েটাই বড় কিন্তু- মেয়েটা। হ্যাঁ, বড় মেয়েটা বিয়ে হয় না এই বাচ্চাগুলো দেখার জন্য। দেখাশোনা করতে হবে। হ্যাঁ, বিয়ে হয় না। এই মেয়েটার কাছে বাচ্চাগুলো পড়ালেখাও করলো না, বাচ্চা হ্যাঁ, দেখাশোনা বাচ্চা করলো। বাচ্চা এই মেয়েটার কাছে বাচ্চাগুলো দিয়ে উনি আরেকটা বিয়ে করে নিয়ে আসছেন, আরেকজনকে বিয়ে করছেন, এবং হয়তো যে খুব বেশি সময় লাগে না উনি বিয়েটা করছেন। স্যাক্রিফাইস ও কিন্তু তো বাড়ি থেকে ঘুরে আসার মধ্যে বিয়ে করছে। ওই যে যে গল্পগুলো বলছে যে নারী, সে নারী তো বাড়িতে গেছে, তার মা মারা গেছে না বাবা মারা গেছে, সে ফিরতে না ফিরতেই ফিরতে না ফিরতে হয়। সে দেখে তো যে এই যে নারী দুই জায়গায় আমরা দেখি যে নারীর স্যাক্রিফাইস। আচ্ছা, আর ওই যে হার্টলেম গল্পটা, এটা অর্ডিনারি গল্প, এটা নিয়ে আসলে এটা সবাই বুঝছেন যে এইখানে তো এই গল্পটা পরে আমার যেটা মনে হচ্ছে, এটা চিরা হয়তো একজন পুরুষের যে রূপ, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট একজন পুরুষের যে অনেবারের যে রূপ হয়, এইটাই মূলত আমাদের প্রত্যেকের ভিতরেই বাস করে, যে আমাদের কিন্তু সেটা পুরুষের রূপ হতে পারে, কিন্তু যে বাড়িতে সে বড় হলো, থাকলো, বেড়ে উঠলো, এরাও পুরুষ। সেই না পুরুষ না, সেখানে তো মাও আছে, মার মধ্যেও পুরুষতন্ত্র। ব্যাপারটা মা না, ওইভাবে এখানে কি গড়ে জানেন, উঠছে, এখানে বা কিছুটা- মা হয়তো মার মধ্যেও পুরুষতন্ত্র, আমি সেটাই না, বলছি। এখানে কিছুটা মানে পুরুষতন্ত্র আসেই, মায়ের মধ্যে চলে আসে। কেন চলে আসে জানেন? এখানেও নারী বলতেছে তুমি এখানে চলে আসছো এভাবে বাচ্চাগুলো নিয়ে, মানে তো তুমি সেপারেটেড হয়ে যাবে, বা তোমার ডিভোর্স হয়ে যাবে। তোমার ডিভোর্স হয়ে গেলে কি হবে? এই যে এই বাড়ির না, দায় দুইটা- এবং দায়িত্ব কোনোটাই ওই এই মায়ের বাড়ির মায়ের দুইটা পক্ষ মেয়ে নিতে আছে, চাচ্ছে না, বাবা মা এই বাড়ির তোমার দুইটা ভাস্তি আছে, তোমার ছোট বোনেরা বিয়ের বাকি আছে, যে কারণেই তাদের হোক না বিয়ে কেন। হবে আমি না। এখানে হ্যাঁ, মধ্য কথা বলতে যাচ্ছি যে অনেকগুলো কারণ আছে, কিন্তু আমি যে পরিবারের সন্তান, এই বাড়িটা আমি বড় হয়েছি, ওই বাড়িতে তোমারও অধিকার আছে, আমারও অধিকার আছে। সেখানে একজন মায়ের কাছে তো দুই সন্তানই সমান হওয়ার কথা, সেখানেও তার মধ্যে এই তন্ত্রটাই কাজ করতেছে যে না, ওর এখানে থাকা যাবে না, এটা শুধু আমার ছেলেরই বাড়ি, আপনি যেটা ছেলেরই বলছেন জায়গা। আপা, এটা হচ্ছে এরকম হওয়া উচিত। আপনি আমি যেটা সেটাই বলছেন যে বলতেছি এটা যে এরকম হওয়া উচিত, একজন পুরুষ, এটা আমি লজিক্যাল, আমার এটা সে যৌক্তিক স্বামী, কথা, কিন্তু আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার কিন্তু করতেছে, বাইরের লজিক লোক আর ঠিক আছে, বাস্তব আমার নিজের ভাই, কিন্তু আমার নিজের মা, ভিন্ন। সে আমার সাথে এটা করতেছে, তাহলে আমি হ্যাঁ, কই যাব? হ্যাঁ, আপনি যেটা বলছেন যে এরকম হওয়া উচিত, এটা লজিক, এরকম হওয়া উচিত। লেখক যেটা লিখেছেন এটা বাস্তব যে এই হচ্ছে। আচ্ছা, আমরা এবার লেখকের আশিকের কাজ কাছে হচ্ছে যাব। যে কি হওয়া উচিত তা না, শেষ করো। কি আছে আমি তা দেখাবো, সেটাই কিন্তু লেখক দেখাইছেন। যে ওনার একটা বাস্তব চিন্তা করছেন যে ভারতীয় সাবকন্টিনেন্টে আপনি দেখেন যে ফ্যামিলির একটা মেয়ের ডিভোর্স, এই ফ্যামিলিতে ভারতীয় সাবকন্টিনেন্টে পুরো ফ্যামিলি, পুরো টিপিক্যাল পুরুষ সোসাইটিটাকে হিসেবে আলাদা আমি ভাবে। চিন্তা করবো, দ্বিতীয়বার চিন্তা করবো যে এখানে বিয়ে করতে যাবো কেন। তা ওদের তো মাথায় চিন্তা আছে যে একজন লোক আসবে কিনা আমাদের অন্য মেয়েদের গুলো বিয়ে করার জন্য। এটা বাস্তব ডিসিশনের বিষয়, লজিক আসলে ওভাবে খাটা নাই, কিংবা কি হওয়া উচিত, হওয়া আদর্শ উচিত কি। না, আপনি যখন বললেন না একজন এটা- পুরুষের কথা শুধু, সেটাই বলছি যে একজন পুরুষ তো করলোই, তার বাবা মাও করলো। এখানে অর্ডিনারি গল্পটা, এখানে একটা টাচিং গল্প। অর্ডিনারি আমি কথাটা এখানে বলতে রাজি নাই গল্পটাকে, কারণ আমি যখন একটা স্বামী নির্যাতন আমরা পড়ে আসছি, দেখে আসছি, এটা অর্ডিনারি মানলাম। বাবা মাও যখন তাকে মেন্টাল টর্চার করতেছে যে তুই কেরাসিন ঢাইলে মরতে পারতি, তুই না এসে, দিস ইজ হার্ট টাচিং, এবং সেটা আমরা বাস্তব যতই হোক না কেন, এটা আমার কাছে অর্ডিনারি মনে আপা, হয়। আমাদের সমাজে যে ঘটিত বর্তমান, আমি এটা আমাদের- বলতে পারি, কিন্তু এটা অর্ডিনারি সাধারণ ঘটনা আমাদের না সমাজে এটা। যেসব নারী আছে তাদের মধ্যে, আমাদের সমাজে যেসব নারী আছে তাদের মধ্যে আপনি যদি তাদের ভিতরে আপনি 50% পুরুষ আছে, আপনাকে মাইনে নিতে হবে। আমি তো ওইটাই বলতেছি, মাইনে নিতে পুরুষের হবে, চিন্তাধারা আছে। ঘটতেছে দেখে। এখন ধরেন যে কেন আছে? আমার মা কি শতভাগ তার বুদ্ধিতে চলে? 50 ভাগ তো আমার বাবার বুদ্ধি দিয়ে রাখছে যে তুমি এভাবে তোমাকে চলতে হবে। উনি তো এভাবেই চলে, ঠিক আছে? ওই যে আমাদের সমাজ কি? এটা আমাদের সমাজ সবচেয়ে বড় ব্যাপার কি, আমাদের আমি সমাজে আস্তে পুরুষ আস্তে প্রধান, বলছিলাম যে আমাদের সমাজ পুরুষ আমাদের প্রধান। মূর্খতার অজ্ঞতা কি জানেন, আমরা নারীদেরকে যেটা জানানো হয় না, সেটা তার অধিকার সম্পর্কে তাকে জানানো হয়। সেটা ইসলাম ধর্মেও নারীর যে স্বাধীনতা বা অধিকার দেওয়া হয়েছে সেটা পর্যন্ত তাকে জানানো হয়, কারণ তাকে পড়তে দেওয়া হলে তার নারী মুক্তির কথা শিক্ষাকে বলা হচ্ছে, তাকে পড়তে দেওয়া হলে সে জেনে যাবে, আর জেনে গেলে সে তার অধিকার নিয়ে সোচ্চার হবে, আর সোচ্চার হলে তখন পুরুষতন্ত্রটা অ্যাপ্লিকেবল হবে না। হ্যাঁ, যার আপনার- ফলে ব্যাপারটা হচ্ছে, প্রথমে আমাদের যে অজ্ঞতা, সেটা আমাদের
পাঠদানের অজ্ঞতার চেয়ে তো বড় অজ্ঞতা হচ্ছে যে আমি আমার অধিকার সম্পর্কে জানি না। আপনার এই কথা ঠিক আছে, আপনার এই কথার সাথে আমি একমত। কেন একমত? যে আমাদের নারীদেরকে ওই নামাজ শিক্ষা, বেহেশতি যাওয়ার এইগুলো ছাড়া আর খুব বেশি করতে না দেওয়া পড়তে হয় না। দেওয়া বেহেস্তি পড়তে যাওয়ারও দেওয়া তাকে হয় না। পড়তে দেওয়া হয় কাট অ্যান্ড কোট করে। Cut and এইটুকু cut করে। এইটুকু পড়বা, যেটুকু স্বামীর মনোরঞ্জনের জায়গা আছে, যেটুকু হচ্ছে একেবারে কি বলবো, বেহেস্তি জোরের ওই জায়গাটুকু আমার কাছে মনে হয় একেবারে মানে আমি এখন খারাপ ল্যাঙ্গুয়েজের ব্যবহার করতে চাই না, সেই জায়গাটুকু একেবারে উল্লেখ করা আছে, ওই জায়গাটুকু আচ্ছা, পড়বা। তো শেষ হ্যাঁ, তো পর্যন্ত এই গল্পটা এখন আসলে এইটা হাঁটলাম বা আমাদের যদি এই 6 জন পুরুষকে পরিবর্তন করতে পারে সেক্ষেত্রে বানু মুস্তাক মানে সার্থক হবে। এটা আমার কাছে আমরা পাঠানতে মনে হয়েছে। মোয়াজ্জেম ভাই শেষ করেন তাহলে। হ্যাঁ, আমরা আশিকের কথা একটু আশিক শুনি। ভাই। আশিক কিন্তু বললে না এখন। আচ্ছা, থ্যাংক ইউ। আমার আলাপ এখানেই শেষ। আশিক ভাই শুরু করেন। আশিক যে পরিমাণ ডাটা নিছে আমি তো শঙ্কিত যে আমার সবকিছু ক্রস করে যায়। একটু সামনে নিয়ে নেন। না, একটু সামনে নেই। অনেক ধন্যবাদ। চলতেছে তো? হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমাদের এই পাঠচক্র, আমি সত্যি খুবই কৃতজ্ঞ যে আমি আসলে মুখিয়ে থাকি যে এই প্রোগ্রামটা কবে হবে। আমরা যদিও কৃতজ্ঞ যে আপনি যদিও নিয়ম করে আসছেন। যদিও অনেক সময় আমার প্রস্তুতি থাকে না, পড়াশোনার দৌড়ও খুব বেশি না। তারপরে বাকির প্রস্তুতি আমাদের সবাইকে ছাড়াই যায়। তো যা হোক, মানে টোটাল এই যে গল্পটা হার্ট ল্যাম্প নামকরণটা, তো নামকরণটা আমার কাছে অপরিষ্কার মনে হচ্ছিল যে হার্ট ল্যাম্প কেন। পরে পরিষ্কার হয়েছে। তো পরে আসলে এই আলোচনা, সবার আলোচনা শোনার পরে আমার কাছে পরিষ্কার হয়েছে কেন হার্ট ল্যাম্প। সবার হৃদয়ের বাতি জ্বালাই দিছে। হৃদয়ের বাতিটা কেমন, এখানে যেমন আমরা সব কিছুই যেমন আগে থেকে বলা হয়েছে, যেমন নারী নির্যাতন, তারপরে ধরেন যে বৈষম্য, পাখি যেরকম বলতেছিল, যে আসলে কোনো কিছুই এখানে প্রধান শব্দ হিসেবে আনে নাই। কিন্তু এখানে যেমন পুরুষ একদিকে নির্যাতিত হচ্ছে, নারী নির্যাতিত হচ্ছে, হ্যাঁ, তো ঠিক এখানে কিন্তু প্রত্যেকটা গল্পে আমি দেখতে পাচ্ছি যে দুইটা সাইড দেখাচ্ছে, একটা আলো, একটা অন্ধকার। আপনার একটা ভিডিও করি বলে। তো এক পাশে আলো, আরেক পাশে অন্ধকার। তো এই হার্ট ল্যাম্পটা প্রত্যেকটা গল্পেই একটা ল্যাম্প লাগিয়ে দেয়া আছে যে এই দেখো, এই আলো, এই অন্ধকার। অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছে। আর এখান থেকে এই আখি, আরেকটা কথা হলো যে শিক্ষা, আমরা গল্পটাকে কি শিক্ষা নিলাম, কি পরিবর্তন করাইতে পারলাম। আমি আমার ব্যক্তিগত একটা অনুভূতি বলি, সেটা হলো যে সবাই তো অ্যাডাল্ট। আমি না। তো যেমন এখানে পুরুষটা বলতেছে তার স্ত্রীকে যে তুমি তো লাশের মতো শুয়ে থাকো, তোমার কাছে তো কোনো অনুভূতি পাই না। এই যে কথাটা আমরাও অনেক সময় বলি, আমি নিজেও বলি, আমার ওয়াইফকে বলছি। তো আমার গল্পটা পুরোপুরি মনে হচ্ছিল যে না, আসলে আমার এই দৃষ্টিভঙ্গিটা ভুল ছিল। কেন ছিল? যে আমি তাকে তো তার যে শখ, তার আল্লাহ, তার ইচ্ছা, তার ইচ্ছাগুলোকে আমি তো আষ্টেপৃষ্টে বেঁধে দিয়েছি। সেই ইচ্ছা প্রকাশের হ্যাঁ, জায়গাটাই কিন্তু দিন করে যেমন দিয়েছে। এই গল্পের নায়িকা তার মাকে তার সাথে দেখা করতে দিবে না কেন? যৌতুক, একটা কারণ, একটা যৌতুকের কারণ এই বিষয়টা চলে আসছে। তো তাকে কিন্তু আষ্টেপৃষ্টে বেঁধে দেওয়া হয়েছে। তার ভিতর আর কি থাকবে? তো আসলে তো একটা লাশ হয়ে আছে, তো লাশের কাছে কি অনুভূতি পাবে? তা আমি আশা করতেছি তার কাছে অনুভূতি, কিন্তু আমি তাকে বানিয়ে রেখেছি লাশ, একটা বিষয়। আর গল্পের মোটামুটি সবগুলোই আলোচনা হয়ে গেছে অলরেডি। তো আমি এই গল্পে যেটা দেখতেছি সেটা হলো যে আমরা এখানে যদি ধর্মকে উপজীব্য করা হয় তাও না, মানে ধর্ম একটা পটভূমি, উপলক্ষ, কিন্তু আসলে এখানে সমাজ বাস্তবতার একদম শিশু থেকে শুরু করে একজন বৃদ্ধা, তারপরে বিধবা, প্রত্যেকের দুঃখ কষ্ট আনন্দ বেদনার কাহিনীগুলো এখানে আসছে। আর গল্পগুলো আমার সবচেয়ে ভালো লাগছে কিছু কিছু ছোটো ছোটো চিত্রকল্প, যেমন তার ৮-৯ বছরের একটা নাতনি, সে গ্রামে গেছে, তার দাদি তাকে কোলে নিয়ে যাচ্ছে, তার পাটা শেষরায় যাচ্ছে, এই যে একটা চিত্রকল্পটা। আবার হ্যাঁ, আবার দেখা গেল ও প্রথম প্রেমের অনুভূতি পাচ্ছে কিভাবে, তার এক মানে কাজিন,
সে নিয়ে করছে চড়ুই পাখি জবাই করে দিচ্ছে, চড়ুই পাখি ডিম দিচ্ছে। হ্যাঁ, এই যে ছোট 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 কিছু চিত্রকল্প আছে। তারপরে এই যে করার পরে কি বলে আমরা মুসলমানি করার পরে একটা মেয়ে এসে বলতেছে যে ওকে মুসলমানি করাই দাও। কেন? এই যে অভাবটা, এই যে আপনি যেটা লাল লুঙ্গি যেটা বলতেছিলেন, হ্যাঁ, এবং সেও কিন্তু ওই তার ধনীর দৃষ্টিতে, তুই যেটা বলতেছে ধনীর দৃষ্টি থেকে দারিদ্র্যকে দেখা, কিন্তু বিচার করছে না। এই জায়গায় একটা মজার কথা বলি, হ্যাঁ। মুসলমানের কষ্ট যে এরকম, তা আমি আরিফের মুসলমানি টুকু না পড়লে আমি বুঝতাম না যে তোকে এত কষ্ট হয়। এবং আমি কোনোদিন এর আগে পড়ি নাই, জানি না। কি আর কার আমার- মুসলমানে? আরিফ প্রথম যে বাচ্চাটার মুসলমানি আচ্ছা। করলো এখানে, এটা তো ওর পুরো নাম আরিফ। গল্প। পুরো দৃশ্যগল্পটা প্রথম থেকে দেখতে শুরু করছে না। তো আমার গল্পগুলো family তে তো আসলে সবার ছোট আমার ভাই। গল্পগুলো ও তো শিশুকালে হয়ে গেছে, আমি তো কারো নামকরণ জন্য জানি না। নামকরণ হার্টল্যাম্প নামকরণটা আমার কাছে সার্থক মনে হচ্ছে এই কারণ থেকেই যে আপনার এখানে অন্ধকারকেও দেখানো হয়েছে, আলোকেও দেখানো হয়েছে, সেটা পুরুষ মহিলা বা মানে নির্বিশেষে। আবার বৃদ্ধ বনিতার মাধ্যমে দেখানো হয়েছে এই দেখো এই সমাজে এই অন্ধকার এই সাইডটা আছে, এই আলো সাইডটা আছে, ইউ হ্যাভ দ্য ফ্রিডম যে তুমি কোনটা চুজ করবা। তো এই দিক দিয়ে আর হলো এখানে সবচেয়ে বড় যে ভূমিকাটা রাখছে মোতাওয়াল্লি। প্রত্যেকটা গল্পে কোনো না কোনোভাবে মোতাওয়াল্লি মোটামুটি মোতাওয়াল্লি ঘুরে আসছে। মোতাওয়াল্লি বিষয়টা হলো মানে সমাজ নেতা, পঞ্চায়েতের ক্ষমতার প্রতিনিধি। হ্যাঁ, পঞ্চায়েতের বিষয়টা আসছে। মোতাওয়াল্লি আবার ঘৃণিত হচ্ছে, ধিকৃত হচ্ছে, তার যে ভূমিকা পালন করার কথা সে সেটা পালন করছে না। অর্থাৎ সমাজের যে বৈষম্য, আহ, অভাব, সংস্কৃতি, ধনী দরিদ্র, সামাজিক চিত্র উঠে আসে। আর অন্য গল্পকারদের থেকে এনার পার্থক্যটা মনে হচ্ছে এরকম যে অন্য গল্পকাররা যেমন একটা মোটা দাগের একটা গল্পকে নিয়ে আসেন, কিন্তু ছোটো 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 বিষয়গুলো নিয়ে আসছেন, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো সুন্দর করে বিশ্লেষণ করছেন। যেমন তো আমি রবীন্দ্রনাথের এই হ্যাঁ। সংজ্ঞার সাথে রিলেট করতেছি। হ্যাঁ হ্যাঁ। তো তো ওভারঅল যে হলো জেকে রাউলিংয়ের একটা কথা আছে আসলে, ইট অর বি ইটেন। হ্যাঁ, এখানে হচ্ছেন কি কখনো যদি পুরুষটা তাকে ইট করতেছেন, মানে আবার কখনো নারী ইট তুমি করতেছেন, খাও নাইলে তোমারে খেয়ে ফেলবে। খেয়ে ফেলবে। যেমন ওই যে শাশুড়ি বৌমার মধ্যে যে মানে একটা কেমিস্ট্রিটা এখানে কিন্তু বউ তাকে খেয়ে যাচ্ছে, রেগুলার খেয়ে যাচ্ছে। আবার যখন সে ঘুরে দাঁড়াচ্ছে তখন Survival for হ্যাঁ, fittest। তো এই বিষয়গুলো আসছে। তো তা আমার মনে হয় যে আর তো আমার বেশি বলার নাই, সবাই বলে ফেলছে। তো এখানে কয়েকটা মোটা দাগের কুসংস্কার উল্লেখ করা আছে। বল, আমরা শুনতে চাই। মোটা দাগের কুসংস্কার হলো যেমন জন্ম নিয়ন্ত্রণ যে ব্যবস্থাটা, বারবার এখানে বলা হয়েছে জন্ম নিয়ন্ত্রণের বিষয়টা প্রত্যেকটা গল্পেই বারবার আছে, উঠে আসছে। কয়েকটা। তো তারপরে নারী শিক্ষার যে বিষয়টা আসছে, নারীকে শিক্ষিত হতে দেয়া হচ্ছে না। হুম তো যৌতুকের বিষয়টা আসছে, যৌতুকের বিষয় স্ট্রংলি আসছে একটা অদ্ভুত ব্যাপার কি দেখো, কোনো জায়গায় যৌতুক হ্যাঁ। শব্দটাই নেই। নাই, কিন্তু বিষয়গুলো চলে আসছে। আপু আপনি ট্রাই নেন এটা আবার অনুবাদ করেন। আমার মনে হয়েছে যে অনুবাদে আসলে আপনার- অনুবাদ কিন্তু তারপরে ভালো আমরা একটা দেখতে কিন্তু পাচ্ছি আপু, যে অনেক প্রত্যেকটা ছিল। গল্পেই। তো এরপরে আমরা আর যে গল্পের লাইনগুলো গঠন অনুবাদ কৌশল করতে আপনি পারবেন, এটা বলছেন। অসন্ত রাখেন। তো এখানে আরেকটা বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে এই বেহেশতের স্বাদ, এই গল্পটা আমরা খুব একটা টাচ করি নাই। হ্যাঁ, এটা বল। হ্যাঁ, বেহেশতের স্বাদের বিষয়টা কীরকম যে একজন মহিলা যিনি খুব উনি জাস্ট ওই কি বলে চায়না মাসিক হওয়ার আগেই উনি বিধবা হয়ে গেলেন। সত্যিকার নারীত্ব যেটা, নারীর তো স্বাদই পাইল না। স্বাদ হওয়ার আগেই উনি বিধবা হয়ে গেলেন। যে ওনার হাজব্যান্ড মৃত্যুর কিছুদিন আগে 1-1.5 মাসের মতো সংসার করছেন, একটা জায়নামাজের মধ্যে কিছু বেলি ফুল ছুঁড়ে দিয়েছে। ওই জায়নামাজটা উনি একদম বৃদ্ধ বয়স পর্যন্ত জায়নামাজেই নামাজ পড়েন। তো ভাতিজা না বুঝে যে জায়নামাজ সেটা মোটরসাইকেল ওয়াশ করে, এরপরে এই জায়নামাজকে নিয়ে তার যে একটা মানে মানসিক যে একটা অশান্তি, একটা বৈকল্য তৈরি হয়ে গেল। সে নামাজ পড়ে না, কোনোদিন কোনো প্রতিবাদ করে নাই, কোনো কথা বলে না, হঠাৎ করে ঝগড়াটে হয়ে গেল।
তারপরে আবার তাকে চালান করা হলো অন্য জায়গায়। মেনোপেজের একটা বিষয় আছে, মহিলাদের যে 50 ঊর্ধ্ব হয়ে গেলে যে মহিলাদের মধ্যে যে মিনিস্ট্রি বন্ধ হয়ে যায়, এই বিষয়গুলো আসছে। হ্যাঁ, তো শেষের দিকে হলো কি তাকে আবে জমজম পানি খাওয়ালো, কি একটা কোক, এবং এই কুক খেয়ে সে শান্ত হয়ে গেল। এবং শুধু কুক খেয়ে 45 দিনে একটা মানুষ বাঁচতে পারে, এটাও কিন্তু বাস্তব। কেন? শুধু একটা ঐশ্বরিক বিশ্বাস যে আবে জমজমে পানি খাচ্ছে, তার হাজব্যান্ডের সাথে কথা বলছে, সে স্বাভাবিক চলতেছে। কিন্তু ওইটা ছিল হুম, খুব এই একটা বিষয় আছে। আর আরেকটা হইলো এই যে আরবি শিক্ষক আর গুবি মাঞ্চুরি। গরিবান থেকে হ্যাঁ এইটাও হ্যাঁ, ফুলকপি আরবি শিক্ষক এখানে একদম প্রকৃত আরবি শিক্ষক, যিনি সত্যিকার আরবি জানেন, ধর্ম জানেন, সব কিছু জানেন। এই সম্ভবত লেখিকার বানু মুস্তাকের 2টা বাচ্চাকে এভাবেই বলা হয়েছে, বানু মুস্তাকের 2জন বাচ্চাকে এসে পড়াচ্ছে। কারণ এখানে কেন বানু মুস্তাককে বলছে, সে কোর্ট থেকে আসতেছে, একটু আইনজীবী, যে আইনজীবী তার বাচ্চাকে পড়তে দিছে। এখানেও দেখেন যে আমাদের যে দৃষ্টিভঙ্গি, যে তুমি তোমার দায়িত্ব পালন করো। আমি চাই না যে তুমি চাকরি করো বা তুমি অন্য পেশায় থাকো, যখন অন্য পেশায় থাকবাই থাকো, কিন্তু তোমার যে দায়িত্ব সেটা তুমি পালন করতে। হাজব্যান্ড কি বসে আছে রিল্যাক্সে, একজন টিচার দিচ্ছে, তাকে যাচাই করবে সেটাও সে করছে না। তো এখানে হলো কি আরবি শিক্ষক বাচ্চাদেরকে সুন্দর করে পড়াচ্ছেন, ভালো ব্যবহার করতেছেন, সব কিছু, বাচ্চারাও ভালো, মানে পড়ার পরে যে ডেভেলপমেন্ট সেটাও দৃশ্যমান হয়েছে। তো শেষে কি হলো, আরবি শিক্ষকের একটাই চাওয়া, সে গুবি মাঞ্চুরির চচ্চড়ি খাওয়া। হ্যাঁ, এখন গুবি মাঞ্চুরির চচ্চড়ি খাওয়ার ক্ষেত্রে সে যে মেয়ের সাথে বিয়ের কথা হয় তাকে একটা কোয়েশ্চেনই করে, এটা কি সে পারে কিনা? হ্যাঁ পারে কিনা। এবং আপনি পড়েন না? এই গল্প আমি বলি এবং আমার কাছে মনে হচ্ছে গল্পটা কেমন, যে এই যে শেষে উকিল সাহেবের কাছে উনি আসছেন, বিভিন্ন সময় প্রস্তাব প্রপোজাল আসে, উকিল সাহেবের কানে কোনো না কোনোভাবে যায় আরবি শিক্ষক। আরবি শিক্ষক কীভাবে বিতাড়িত হলো, এই গুবি মাঞ্চুরি তার বাচ্চাদের দিয়ে বানাবে, এবং এমন একটা সিচুয়েশনে রান্না করে বাচ্চারা একদম মানে হলুদ মরিচ দিয়ে মাখামাখি হয়ে গেছে, টিচার বসে আসে ইনস্ট্রাকশন দিচ্ছেন। হ্যাঁ, ঠিক এই সময়ে উকিল মহোদয় আসলেন, আসার পর ওনার দিকে তাকাই উনি যে পালাইছেন দৌড়ায়, আর ভিতরে ঢোকেন নাই। শেষ পর্যন্ত মানে এই আরবি শিক্ষক, এখানেও মনস্তত্ত্ব, যে হ্যাঁ, হাই হিল জুতা যেমন মনস্তত্ত্ব না, যে এইটা তার কামনা, এটা তার কামনা থাকে। হ্যাঁ, খাবো নেই তো আরবি শিক্ষক শেষ পর্যন্ত আসলো কি উকিল সাহেবের কাছে আসলো। তো উকিল সাহেব আসলে কিন্তু এখানে বিচার করতেছেন না, কারণ ওনার ধারণা যে মেয়েটাকে বিয়ে করেছেন সে অন্য একটা প্রদেশের ছেলে, একে যদি মামলা ঠুকে দেওয়া হয় সে পালাই যাবে, তাকে আর ধরা যাবে না, আর এদিক দিয়ে মেয়েটা বিধবা হয়ে যাবে। তো এই যে ক্লাইম্যাক্সটা, হ্যাঁ, ক্লাইম্যাক্সের ক্ষেত্রে এখানে কথাটা কি, গুবি মাঞ্চুরি কিন্তু আসলে কোনো বিষয় না, একটা প্রতীকটা কি, যে আপনার এখানে উনি কি দেখাইছেন যে স্বামী স্ত্রীর মধ্যে বিয়ে শাদী বা একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজনের একটা চাওয়া থাকে, সেই চাওয়াটা কাউন্টার পার্টকে দিতে হয়, না দিলে সংসারে একটা বৈষম্য তৈরি হয়। আর ওভারঅল প্রত্যেকটা গল্পেই যেটা হলো যে উনি আইনজীবী, যে আমার দোস্ত বলতেছিল, আইনজীবীর দৃষ্টিকোণ থেকে বা ডাক্তারের দৃষ্টিকোণ থেকে উনি দেখতে পাচ্ছিলেন যে এই যে এতগুলো মামলা হচ্ছে, হাইকোর্টে যেমন প্রায় 70 থেকে 80টা বেঞ্চ আছে, বেঞ্চ মানে 70 থেকে 80টা কোর্ট বাংলাদেশে। এই 80টা কোর্টে আপনার লিস্টেড থাকে প্রায় 700-800 করে মামলা, প্রায় 70,000 মামলা থাকে হিয়ারিংয়ের জন্য প্রতিদিন পেন্ডিং। এই 70,000 মামলার কারণটা কি? এই কারণটা হলো যে উত্তরাধিকার বোনকে ঠকানো, বা এই যে কি একজন আরেকজনকে প্রতারিত করার, এই কাফনের একটা বিষয়, তারপরে ধরেন স্বামী স্ত্রীর সন্তান, প্রত্যেকে যে মানে বউ শাশুড়ি, এই যে গ্যাঞ্জামগুলো বানু মুস্তাক দেখাইতে চাইছেন যেটা, যে এই যে সামাজিক অস্থিরতা, সামাজিক মূল্যবোধের অবক্ষয়, এখানে ধর্ম কোনো ফ্যাক্টর না, ধর্মটাকে আমরা ঢাল হিসেবে ব্যবহার করতেছি, ঢাল, হ্যাঁ, এবং প্রত্যেকটা ধর্ম তাই। তো এই সবগুলো বিষয়ের মধ্যে উনি একটা আলো দেখাইতে চাইছেন, যে আপনি
আসলে এই সমাজটাকে পরিবর্তন করতে গেলে আপনার কি কি করতে হবে, গল্পগুলো পড়লে কিন্তু আমরা এই একটা ইনস্ট্রাকশন পাচ্ছি যে সরাসরিটা হ্যাঁ মানে উপলব্ধিতে উপলব্ধিতে আসতেছে, একটা পরিবর্তন আসতেছে। যে কথা বলতেছিলাম যে এই যে লাশের যে বিষয়টা, যে তুমি লাশ হয়ে পড়ে থাকো, আরে বাবা লাশ হয়ে পড়ে থাকো, তার কারণটা কি, পেছনের কারণটা কি খুঁজে বের করো। এই যে এখানে গুবি মাঞ্চুরির জন্য এই যে শুধুমাত্র যে হ্যাঁ মনস্তাত্ত্বিক ইচ্ছে পূরণ করতেছে না আশিক হুম, তা না, হুম, ওই সময়টা হ্যাঁ, সেক্সুয়াল টাইমটাতে যে পুরুষের ইচ্ছাতেও হ্যাঁ, ঘটে সবকিছু, আর হ্যাঁ, স্ত্রীরও তো নানান রকম, হ্যাঁ, হ্যাঁ, কারণ ইচ্ছাটা এটা তো অনেক কলা আছে, হুম, এটা তো হুম, অনেক রকম আছে, হুম, সেই ইচ্ছেটা কি কখনো তো তুমি কেমন ভাবে চাও, হুম, এটা একটা নারী আমাদের সমাজে এখন হুম, 2025-এও কি বলে? না, আপনাদের একটা কথা বললে আপনার অবাক হয়ে যাবে, 2025-এ দাঁড়ায় হিস্ট্রি ডিপার্টমেন্টের টিচার আমার বান্ধবী ঢাকা ইউনিভার্সিটির, ওর 2টা ছেলে মেয়ে আছে, ও বলছে যে ও অর্গাজম কি জানে না, কখন হুম, এটা ঘটে ও জানে না। হুম, কেন ইমাজিন? হুম, তার মানে কি এই ব্যাপারটা সম্পর্কে কেন সে অজ্ঞতা অজ্ঞতা। এটা সম্পর্কে সেই স্বামীর থেকে ওই জায়গাটা তার হুম, গ্যাপ, এক্সিস্টটা নাই, হুম, গ্যাপ, তার ইচ্ছেতে হয় তার ইচ্ছেতে হয় না। এটা কখন ঘটে? তো নিজের ইচ্ছে যখন ঘটে তখন ঘটে। হুম, হুম, এটা তো ইচ্ছের, এটা তো ইচ্ছে মনস্তাত্ত্বিক, মনস্তাত্ত্বিক বিষয়। এটা তো ফিজিক্যাল না। আমরা তো মনে করি ফিজিক্যাল। হুম, ধ্যানটা কিন্তু আমরা যে মেডিটেশন করি, মেডিটেশন হচ্ছে আপনার শরীর থেকে মনে হুম, যায়, হুম, আর সেক্স হচ্ছে মন থেকে শরীরে আসে। শরীরে। আমরা উল্টো মনে করি, আমরা উল্টো। ধ্যানটাকে মনে করি ওটা মানসিক, হুম, কিন্তু ওটা কিন্তু শারীরিক। শারীরিক, হ্যাঁ, শরীর থেকে ওটা মনে হ্যাঁ, প্রত্যাবর্তন ঘটে, হুম, আর সেক্সটা হচ্ছে মন থেকে, মাথা থেকে শরীরে, ওটা শরীরে আসে। হুম, এই যে আমরা উল্টাটা চিন্তা করি, যে আমরা মনে করি Expertise. পুরো ব্যাপারটাই হ্যাঁ, ফিজিক্যাল। রাইট, দিস ইজ নট ফিজিক্যাল, হ্যাঁ, সম্পূর্ণ মনস্তাত্ত্বিক। সম্পূর্ণ তো মনস একটা মনের দিক থেকে যদি আমি লাশ থাকি, হুম, তাহলে আমি শরীরে কেন আমি লাশ হয়ে হুম, থাকবো না? হুম, আপনি তো এটা নিয়ে আমার সাথে কোনোদিন কথাই বলেন না, হুম, লাইট অফ করছেন, অন্ধকার হয়ে গেছে হুম, ঘর, হুম, হুম, আপনি খুলছেন করছেন উঠে গেছেন, আমি হ্যাঁ, তো জানি না এটার বিষয় কি হুম, আছে না হুম, আছে। আপনি যতটুকু এটা পেছনের কারণ আছে নাকি? এটাও চর্চা, আচ্ছা, আচ্ছা, না চর্চা না, চর্চা এবং চর্চার অজ্ঞতা, চাইতে না, ওই যে ডমিনেট। না ডমিনেট না, অজ্ঞত না। এইখানে বিষয়টা কি, এখানে বিষয়টা হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি ওটা সম্পর্কে আমরা কিছু জানি না, ওই ওটা তো তো একটা আলোচনা, সায়েন্স। ওই তো বলতেছি। আমরা কি করছি মানে আমাদের উদ্দেশ্য, হুম, হুম, উদ্দেশ্য একটাই সন্তান। হুম, সন্তান এবং মনোরঞ্জন হুম, সাময়িক, কিন্তু এটা যে অনেক গভীর বিষয়, এটা তো আমরা জানি না। আমাদের ম্যাক্সিমামই ওইটাকে মনোরঞ্জনই জানে না, যেটা হুম, মনোরঞ্জন সে মনে করে চাহিদা। হুম, 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 দুইটাই চাহিদা, হুম, একটা হুম, হচ্ছে বায়োলজিক্যাল চাহিদা, হ্যাঁ হুম, আর একটা সন্তানের হচ্ছে উত্তরাধিকারের একটা চাহিদা, হচ্ছে শারীরিক চাহিদা আর একটা হচ্ছে সন্তানের। হুম, এই সম্পদ, এখানেও কিন্তু সম্পদ সম্পদ, দুটোটাই উত্তরাধিকার তো। রাইখে সম্পদের। তো এই জিনিসটা আমাদের সামনে পরিষ্কার না হওয়ার কারণে আমরা এটা সম্পর্কে জানি না। তো যাই হোক, এখানে যেটা ওই যে হয়েছে অজ্ঞতা তো মূল হার্ট ব্যাপার, ল্যাম্প, যে সায়েন্স আছে, হ্যাঁ science শেষ হলো করে দিব। হার্ট ল্যাম্পের বিষয়টা এইটাই, আপনাকে একটা ল্যাম্প দেওয়া হয়েছে, ল্যাম্পে সমাজে যে বৈষম্যগুলো আপনাকে দেখাই দেওয়া হয়েছে এবং সমাজের বৈষম্যগুলো সৃষ্টির পেছনের কারণগুলো কি, সেই কারণগুলো আপনাকে দেখাই দেওয়া হয়েছে। তো আমার মনে হয় যে হার্ট ল্যাম্প সত্যি বোকার কমিটি আমরা বলছি একটা এখন। সুবিচার করেছে। আর এই চিত্রটা শুধু ওই কর্ণাটকের চিত্র না, এই সারা চিত্র আমার আপনার। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ আশিক ভাই। আচ্ছা, এরপরে গল্পের আজ- শেষে একটা গল্প ও আছে। আচ্ছা, হ্যাঁ বলেন। কিন্তু শেষ হইয়াও হইল না হ্যাঁ, শেষ। গল্পের শেষে গল্প হলো দুই কথায়। এক নাম্বার কথা হলো যে আমাদের বন্ধু একটা প্রপোজাল দিয়েছেন যে একটা স্পিচ, মাউথ পিস, স্পিকার আমি তো Speaker, অফ হ্যাঁ। করে দেবো। আচ্ছা, একটা মাউথ দাঁড়ান স্পিকার। আমাকে অফ করতে দেন আগে। থ্যাংক ইউ আশিক ভাই, আজকে আলোচনা। থ্যাংক ইউ।